আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ফিজিক্স লাইভ ক্লাসে। তো সবাইকে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম লাইভ ক্লাসে স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে। তো আজকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম লাইভ ক্লাস। তো তোমরা আমার এই লাইভের লিঙ্কটা তোমাদের যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে কাইন্ডলি লিঙ্কটা সেন্ড করে দাও, তাহলে সরাসরি তোমরা সবাই মেসেঞ্জার গ্রুপ থেকে আমার এই ফেসবুক লাইভে কানেক্টেড হতে পারবা। তো একটু আমাকে জানাই দাও যে আমার লাইভ ক্লাসটা তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েসটা তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা সবাই কেমন আসছো আমাকে দ্রুত কমেন্টে জানাই দাও। তো ইনশাল্লাহ আমরা আজকে খুবই সুন্দর একটা ক্লাস আজকে করব এবং সবাই লাইভে থাকবা এবং যতক্ষণ তুমি ক্লাসটা করবা, ক্লাসটা করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। তো ক্লাসটা করার সাথে সাথে তুমি একটা সুন্দর করে সিডাব্লিউ নোটও তুমি বানায় ফেলবা, ক্লাস নোট তুমি সুন্দর করে বানায় ফেলবো, ওকে? আর আমি প্রত্যেকটা টপিক খুবই ডিপলি ব্যাখ্যা করব এবং হচ্ছে ওই টপিকগুলো এমনভাবেই সাজাই দিব তোমাকে যাতে তোমার হচ্ছে ম্যাথ করতে, মানে তোমার নোটটা করতে খুব সুবিধা হয়। এবং নোটটা করার ফলে তুমি হচ্ছে যখন সামনে প্রিপারেশন নিবা, তোমার হচ্ছে এই চ্যাপ্টার যখন রিভাইজ করবা তখন তোমার রিভাইজ করতে খুব ভালো লাগবে। আচ্ছা, তো আমি একটু দেখি তোমাদের হচ্ছে কারা কারা যুক্ত আমাদের সাথে লাইভে, আমি একটু কমেন্টগুলো চেক করি। তো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে যারা যারা এই লাইভ ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে মেনশন করে দাও। তো আমরা আসলে মেনলি দুইটা ফ্রি ক্লাস নিব, বলতে পারো দুইটা ডেমো ক্লাস নিব, একটা হচ্ছে আজকে এবং হচ্ছে সোমবারে। তো যাই হোক, তো আমরা শুরু করে ফেলি আমাদের ক্লাসটা। এক সেকেন্ড ধরো, আমি আমাদের অন্য একটা মোবাইল দিয়ে তোমাদের কমেন্টগুলো চেক করি। হ্যাঁ, তোমরা কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু আরেকবার রিপিট করা লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি ইয়া করব। হ্যাঁ, তোমাদের কমেন্ট দেখে হচ্ছে আমি আবার রিপিট করব। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা। আচ্ছা, তো আমি একটু বোর্ডের কোণায় লিখে দিই। আচ্ছা, তো আমরা কোন টপিকটা পড়তেছি বা কোন চ্যাপ্টার শুরু করব আমরা লিখে নাও। ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, একদম চ্যাপ্টার 1 থেকে আমরা শুরু করব। চ্যাপ্টার 1 হচ্ছে কি বলতো, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। ওকে, আমার ফিজিক্স ফার্স্ট পেপারের পুরো সবগুলো চ্যাপ্টার শেষ করাই ফেলছি, বড় গ্রুপটার মধ্যে আছে। তো যারা ইচ্ছুক তারা রেকর্ডেড লাইভ ক্লাসগুলো কিনতে পারো, আর যারা আমার কাছে পড়ছো প্রায় 8-9 মাস ধরে, তারা তো দেখতেই পারবো ওগুলা, ঠিক আছে? তো যাই হোক, চ্যাপ্টার 1 যার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স। তো লিখে নাও থার্মোডাইনামিক্স বা থার্মোডাইনামিক্স, যার বাংলা হচ্ছে তাপগতিবিদ্যা। আচ্ছা, তো লিখে নাও, আমরা তাহলে শুরু করি। দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত লাইভে। আচ্ছা, আমার সাথে প্রায় অনেকেই যুক্ত হয়ে গেছো, তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস লাইভে কানেক্টেড থাকার জন্য। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এবং হচ্ছে আমরা করব, আমরা হচ্ছে যেহেতু নতুন একটা কোর্স আমরা শুরু করতেছি, একদম ব্র্যান্ড নিউ, আর হচ্ছে আর এছাড়াও আর কোনো নতুন কোর্স আমার আর লঞ্চ করার কোনো নাই, কোনো হচ্ছে চান্স নাই। তো এই কোর্সটাই আমি হচ্ছে একদম 100% এফোর্ট দিব এবং তোমরাও তোমাদের নিজেদের সেরাটা দিয়ে ক্লাসগুলো একদম মনোযোগ দিয়ে করবা এবং খুব রেগুলারলি করবা, ঠিক আছে? মানে আজকে করলা, প্রথম দিকে খুব মনোযোগ থাকলো, পরের দিকে মনোযোগ হারায় গেল, এরকমটা যেন না হয়। আমরা প্রথম দিকে এনার্জি যেরকম দেখবা, লাস্ট পর্যন্ত এনার্জি সেমই থাকবে, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করে নিই। ওকে, তো আমরা অনেকেই চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা অনেকেই চলে আসছি। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওকে, তো সবাইকে যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেককে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা পড়তেছি তাপগতিবিদ্যা। এটা আসলে কি? তাপগতিবিদ্যা এই টপিকসটা আমাদের ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার, বুঝছো? বাট তুমি যখন একটু বড় হবা, মানে যখন তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা অথবা ট্রিপলি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন এই যে টপিক যেটা তোমাকে একটা চ্যাপ্টারে পড়াচ্ছে, এটা একটা সাবজেক্ট হিসেবে দাঁড় করাবে, বুঝছো? মানে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স একটা সাবজেক্ট হিসেবে তোমরা পাবা। যেমন ফিজিক্স যেমন একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স যেমন একটা সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি যেমন একটা সাবজেক্ট। তো তোমরা যখন আরেকটু হায়ার স্টাডিতে যাবা, মানে যখন ইন্টারমিডিয়েট পার করে তুমি যখন অনার্স লেভেলে যাবা বা ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবা, তখন এই চ্যাপ্টারটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করবে। যেমন আমি তাপগতিবিদ্যা, তোমার হচ্ছে প্রায় 1.5 বছর ধরে আমি তাপগতিবিদ্যা সাবজেক্টটা আমি পড়ছি, আমার এই রিসেন্টলি শেষ হয়েছে, ঠিক আছে, আমার ভার্সিটিতে। ওকে, তো যাই হোক, এনিওয়ে, তো এটা হচ্ছে ব্যাপার যে ইঞ্জিনিয়ারিং পড়লে এটা একটা সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করবে। তাহলে তুমি বুঝতে পারতেছো, যেহেতু একটা পর্যায়ে পর, মানে একটা পর্যায়ে পার করার পর তুমি যখন একটু হায়ার স্টাডিতে যাবা, তখন এই টপিকটা একটা
সাবজেক্ট হয়ে যাবে তাহলে বুঝতেই পারতেছো যে এটার কি পরিমাণ মাহাত্ম্য বা এই টপিক্সের কি পরিমাণ গুরুত্ব আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা আমাদের হচ্ছে লাইফে। ওকে, আচ্ছা, তো আমি আরো কিছু এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা তাপগতিবিদ্যা আগে কাকে বলে একটু বুঝে নিক। হ্যাঁ, তাপগতিবিদ্যা বিষয়টা কাকে বলে একটু আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাপগতিবিদ্যা, তো তাপগতিবিদ্যায় হচ্ছে তাপ আছে, তাপের ইংলিশ কি? হিট। তো হিট, তাপগতিবিদ্যা এমন একটা ব্রাঞ্চ, পদার্থবিজ্ঞানের এমন একটা ব্রাঞ্চ, তো এটা একটা পদার্থবিজ্ঞানের কি বলতো? পদার্থবিজ্ঞানের শাখা। তো লিখে নাও, এটা হচ্ছে একটা পদার্থবিজ্ঞানের শাখা, বিজ্ঞানের একটি শাখা বা সাবজেক্ট। তো তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি শাখা। তো এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিষয়, তাপগতিবিদ্যা এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে তাপের আদান প্রদান নিয়ে কথা বলা হয় বা তাপের রূপান্তর নিয়ে কথা বলা হয়। তাহলে পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা যেই শাখায় তাপের আদান প্রদান, লিখে নাও, তাপের আদান প্রদান বা হিট এক্সচেঞ্জ। ওকে, তাপের আদান প্রদান এবং তাপের আদান প্রদান এবং তাপের রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয় তাপের রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়। ওকে, মনে থাকবে। তাহলে তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের এমন একটা শাখা যেখানে তাপের আদান প্রদান মানে তাপের এক্সচেঞ্জ মনে রাখবা, এই ওয়ার্ডগুলো মনে রাখবা, তাপের আদান প্রদান। ওকে, তাপের আদান প্রদান এবং তাপের রূপান্তর, তাপ এক ফর্ম থেকে আরেক ফর্মে রূপান্তর যদি হয়, তাপের রূপান্তর সম্পর্কে কি করা হয় বলতো? আলোচনা করা হয়। আচ্ছা, তো ব্যাপারটা কি হইতে পারে? তাপের আদান প্রদান ব্যাপারটা কেমন হতে পারে একটু হালকা বুঝাই দিই। তাপের আদান প্রদান ব্যাপারটা কেমন হতে পারে? তো আমরা জানি যে এই মনে করো একটা কাপ বা এই হচ্ছে একটা মগ, ওকে, বা একটা মনে করো পাত্র, এই পাত্রের মধ্যে মনে করো পানি আছে, এই ধরো আমাদের ওয়াটার বা হচ্ছে পানি। আচ্ছা, তো আমরা যদি এই পাত্রের তলায় হিট দেই, আগুন দেই, আমরা যদি এই পাত্রের তলায় আগুন দেই মানে হিট দেই, তাপ দেই, তাহলে কি হয়ে যাবে বলতো? পানিটা কি হয়ে যাবে? কিছুক্ষণ পর আমার এই পানিটা কি হয়ে যাবে বলতো? ভিতরের পানিটা গরম হয়ে যাবে না বা হট হয়ে যাবে না বলতো? গরম বা হট হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে খেয়াল করবা, তাহলে এখানে খেয়াল করো, এখানে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে পানিটা গরম হয়ে গেল, তাহলে এখানে কি হলো? তাপের আদান প্রদান হলো না এই জায়গাটায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা তাপগতিবিদ্যায় আলোচনা করব বা এই ব্রাঞ্চে আলোচনা করব। ওকে, আচ্ছা, হিটের তাপের যে আদান প্রদান, আচ্ছা, এইটুকু তো আমরা বুঝলাম। তারপরে তাপের রূপান্তরটা কেমন হতে পারে? তাপের রূপান্তর আমরা অনেকেই জানি যে আমাদের অনেক আগে কয়লা ট্রেন ছিল, মনে আছে? কয়লা পুরানো হতো মানে বার্ন করা হতো, যার ফলে ট্রেনটা কি হইতো বলতো? ট্রেন মুভ করতো বা ট্রেন চলাচল করতো। কয়লা ট্রেনে হচ্ছে কয়লাকে পুরানো মানে কি? হিট উৎপন্ন করা। তো কয়লা থেকে হিট উৎপন্ন করে কি হয় বলতো? ট্রেনটা চলাচল করে। তার মানে কি? তাপ থেকে আমরা কি পাচ্ছি? একটা ট্রেন চলার শক্তি পাচ্ছি। তো একটা ট্রেন মুভ করার শক্তিকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। তাহলে সেখানে ট্রেন চলার ক্ষেত্রে তাপ শক্তি মেকানিক্যাল শক্তিতে বা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো লিখে দিই, এক্সাম্পলটা লিখে দিই। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল আমাদের তাপগতিবিদ্যার পড়ার উদ্দেশ্য কি সেগুলো আমাদের বুঝতে হবে আগে। এই চ্যাপ্টার পড়ার উদ্দেশ্য কি, কেন এই চ্যাপ্টার এত মাহাত্ম্য। তো এক্সাম্পল নাম্বার 1 আমি দেখতে পারবো বা 1 নাম্বার এক্সাম্পল খেয়াল করবা, দেখলাম এটা। তো এখানে খেয়াল করবা, এক্সাম্পল 8 এক্সাম্পল দিই। কি বলছি আমি? কয়লার ট্রেন যেগুলো আমরা দেখতে পারি, হ্যাঁ, বা যেগুলো আমরা শুনছি ছোটবেলায়, হ্যাঁ, এখন কয়লা ট্রেন কম পাওয়া যায়। সেখানে কি হয়? কয়লা পোড়ানো হয়, কয়লা বার্ন হয়, সেই বার্ন হওয়া থেকে ট্রেন চলাচল করে। ট্রেন চলাচল করাকে আমরা বলি মেকানিক্যাল এনার্জি। তাহলে এই কয়লা ট্রেনে তাপ শক্তি কিসে কনভার্ট হয় বলতো? তাপ শক্তি রূপান্তর হয় কিসে? রূপান্তর হয় যান্ত্রিক শক্তিতে বা মেকানিক্যাল এনার্জিতে। ওকে, কত মজার বিষয় না? কত মজার বিষয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কয়লা ট্রেন। তারপরে আরেকটা ব্যাপার হইতে পারে যে পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্ট। আমরা সবাই জানি পাওয়ার প্ল্যান্টের নাম তো সবাই শুনছি না? পাওয়ার প্ল্যান্ট, যেখানে কি হয়? পাওয়ার প্ল্যান্টে কি হয় বলতো? পাওয়ার প্ল্যান্টে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ যেখান থেকে আমাদের ইলেকট্রিসিটি আসে।
তো মেনলি তোমার বড় হলে জানবা ব্রয়লার বা পানি থেকে পাওয়ার প্ল্যান্ট উৎপন্ন হয়। ব্রয়লার মানে হচ্ছে একটা পানি থাকে, পানিকে ফুটানো হয়, ফুটায় পানিকে অনেক গরম করা হয়, দেন ওই পানির ফলে হচ্ছে পানির ওই গরম ফুটানোর মাধ্যমে আমাদের হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে এখানে খেয়াল করবা, এখানে যে পানিকে গরম করা হচ্ছে বা হিট দেওয়া হচ্ছে, তাহলে এই জায়গায় আমরা বুঝতে পারতেছি যে হিট এনার্জি বা তাপ শক্তি থেকে আমরা কি পাচ্ছি বলতো? তাপ শক্তি থেকে আমরা হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি আমরা তৈরি করতে পারতেছি। তাপ শক্তি থেকে বা হচ্ছে আমরা হিট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করতে পারছি। এগুলো হচ্ছে আমরা আরো বড় হলে শিখবো, বুঝছো? এইগুলো কিভাবে ব্যয় হলো, এই যে কিভাবে কয়লার ট্রেন তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করলো, এগুলো আমরা বড় হলে শিখবো ইঞ্জিনিয়ারিং যখন পড়বো। আপাতত জেনে রাখো যে তাপ শক্তি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়। তো এই সকল বিষয় যে ব্রাঞ্চে বা যে সাবজেক্টে আলোচনা করা হয়, কি হ্যাঁ, যে ব্রাঞ্চে বা যে সাবজেক্টে আলোচনা করা হয় সেই সাবজেক্টটাকে বলা হয় তাপগতিবিদ্যা বা কি বলে? থার্মোডাইনামিক্স। এইটুকু বুঝতে পারছি কিনা বলো? তাপগতিবিদ্যা পড়ার উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ, লাগবে। তাপগতিবিদ্যা পড়ার উদ্দেশ্য আমরা হচ্ছে কেন উদ্দেশ্য বা তাপগতিবিদ্যা কেন আমরা পড়তেছি তা আমরা বুঝতে পারলাম কিনা? অলমোস্ট একটা প্রাইভেট গ্রুপে দেখলাম 250 জন, মানে 230 জনের উপরে লাইভে আছে আমার এখানে দেখাচ্ছে। এটা আসলেই অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এইটুকু বুঝতে পারলাম না? এইটুকু আমরা ভালো করে বুঝতে পারলাম? এইটুকু সবাই একটু বলো। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম, ওকে। তো এবার এখান থেকে হ্যাঁ, মজা লাগবে, এই চ্যাপ্টারটা খুবই মজা লাগবে, কারণ এই চ্যাপ্টারটা আমি যে সাবজেক্টে পড়ি, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমার সাবজেক্টের সাথে রিলেটেড পুরোপুরি। তো ইনশাল্লাহ এটা খুবই ভালো লাগবে, ঠিক আছে? আর আমরা খুবই ডিটেলসে পড়বো, ঠিক আছে? বড় চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার বলে ভেবো না যে ছোট চ্যাপ্টার, বেশ বড় চ্যাপ্টার, বাট আমরা খুবই ডিটেলসে আস্তে আস্তে করে সুন্দর করে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমরা আচ্ছা, তোমরা কি সবাইকে ইয়ে করছো না? সবাইকে অ্যাড, কি বলে, আমি তো সবাইকে অ্যাড করে দিছি। একটু ওয়েট করো, 1 সেকেন্ড দাঁড়াও। অলমোস্ট 12 জন মতন জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে রাখছো, এটা কোনো কথা? ওকে, সারাদিন জয়েন্ট রিকোয়েস্ট দিলা না, আজকেই মানে হচ্ছে একদম ইয়ের আগে জয়েন্ট রিকোয়েস্ট দিলা? একটু আগে জয়েন্ট রিকোয়েস্ট দিলে তো আসলে পেন্ডিং থাকবেই, বুঝলাম না। এটা খুবই লাগলো, খুবই দুঃখজনক যে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার মাঝখানে হচ্ছে ইয়ারা ক্লাস নেওয়ার মাঝখানে ছেলেমেয়েরা জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছে। ওয়াও, অসাধারণ। এনিওয়ে, আমরা কিন্তু অনেক আগে থেকে প্রায় 2-3 দিন ধরেই কিন্তু জয়েন্ট রিকোয়েস্টের কথা বলতেছিলাম। যাই হোক, ব্যাপার না। হ্যাঁ, তো এবার আমরা ওকে, তো থার্মোডাইনামিক্স কি ব্যাপারটা আমরা বুঝলাম, ওকে? আচ্ছা, থার্মোডাইনামিক্স কি, এটা দিয়ে আমরা কি করি এটা আমরা বুঝলাম, ওকে? আচ্ছা, তো এবার আমরা তাপগতীয় চলক নিয়ে একটু কথা বলবো। হেডলাইন দাও। থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে আমরা একটু কথা বলবো। তো লিখে নাও, হেডলাইন দাও, থার্মোডাইনামিক সিস্টেম, তাপগতীয় সিস্টেম। আচ্ছা, তো তাপগতীয় সিস্টেম বলতে কি বোঝায়? তাপগতীয় সিস্টেম, ওকে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। তাপগতীয় সিস্টেম বা থার্মোডাইনামিক্স, আচ্ছা, ফাহিম আফরিন, আচ্ছা, ওকে। তো যাই হোক, তাপগতীয় সিস্টেম বলতে আমরা কি বুঝবো? তাপগতীয় সিস্টেম, তো মনে রাখবা, তাপগতীয় সিস্টেম মানে হচ্ছে তোমার সিস্টেম মানে কি? মানে হচ্ছে আমরা যা নিয়ে স্টাডি করতে চাই, আমরা যে বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করি, বা আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বা অ্যানালাইসিস করতে চাই, তাকেই সিস্টেম বলে। মানে আমরা হচ্ছে যেটা নিয়ে স্টাডি করতে চাই, যা নিয়ে আমরা পড়াশোনা করতে চাই, যা নিয়ে আমরা হচ্ছে তোমার বিশ্লেষণ করতে চাই, তাকে কি বলা হয়? সিস্টেম বলা হয়। তো আমি একটু বলি, হালকা পাতলা বলি, তাপগতীয় সিস্টেম মানে কি? যা নিয়ে আলোচনা করা হয় বা যা নিয়ে স্টাডি করা হয়। তো লিখে নাও, যা নিয়ে স্টাডি আমরা করি, যা নিয়ে স্টাডি করা হয়,
করা হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা হচ্ছে বলি থার্মোডাইনামিক সিস্টেম বা তাপগতীয় সিস্টেম। তো ব্যাপারটা একটু কি আমি একটু বুঝাই বলি ব্যাপারটা কি। তো লাইট বন্ধ হয়ে গেছে আম্মু, আম্মু, হ্যাঁ। তো দেখো, তো এটা মনে করো একটা গ্লাসের মধ্যে পানি আছে। তো আমি এই পানি নিয়ে আলোচনা করতে চাই। আমি চাই যে এই পানির তাপমাত্রা কত, আমি চাই যে এই পানির আয়তন কত, আমি চাই যে এই পানির মধ্যে কতটুকু মোল সংখ্যা আছে, আমি চাই এই পানিতে হাত দিলে কতটুকু গরম লাগে। তার মানে আমি কি বলতো, আমি আমার সকল স্টাডি বা আমি আমার সকল পড়াশোনা কি নিয়ে করতেছি, এই পানি নিয়ে করতেছি। তাহলে এই পানিটাকে আমরা কি বলবো বলতো, সিস্টেম বলবো। এইটুকু বুঝতে পারতেছো? আমি আমার সকল আলোচনা, সকল ধ্যান জ্ঞান ভালোবাসা সবকিছু কার মধ্যে দিয়ে দিছি, পানির মধ্যে দিয়ে দিছি। তাহলে এই পানিকে আমরা কি বলবো, পানিকে আমরা সিস্টেম বলবো। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা এইটুকু আমরা বুঝছি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে, হ্যাঁ, রমজানে পানি দেখানোর কিছু করার নেই, হাতের কাছে এরকম কিছু ছিল না, ঠিক আছে, কারণ আমরা তো আর গ্যাস দেখাইতে পারবো না, তো পানি আসলে হাতের কাছে ছিল। এনিওয়ে, তো দেখো, তাহলে যা নিয়ে স্টাডি করা হয় তাকে কি বলা হয়, তাপগতীয় সিস্টেম বলা হয়। ওকে, তো আমরা বলছিলাম এটুকু তো আমরা বুঝলাম। আচ্ছা, এবার একবারে কিছু ব্যাপার তুমি বুঝে নাও, একবারে কিছু ব্যাপার তুমি বুঝে নাও। এই যে গ্লাসের মধ্যে পানি আছে। আচ্ছা, তাহলে এই পানি নিয়ে আমি আলোচনা করতেছি, মন দিয়ে শুনবা, পানি নিয়ে আমি আলোচনা করতেছি। তাহলে এই পানিটাকে আমরা কি বলবো, সিস্টেম বলবো। খুবই সহজ বিষয় ছিল এটা। আচ্ছা, তারপরে খেয়াল করবা, পানির বাইরে কে কে আছে, পানির বাইরে মানে এই পানির বাইরে কে কে আছে, আমি আসি, তুমি আসো, এই বোর্ড আছে, তারপরে এই চেয়ার আছে, টেবিল আছে, বুঝছো, আমার এই চশমাটা আছে, পানির বাইরে আউটসাইডে। তো পানির আউটসাইডে দেখো এই বাতাস আছে, বাতাস, পানি, এই যে পানির আউটসাইডে কি আছে বলো তো, বাতাস আছে। তো পানির আউটসাইডে যা আছে, যা, তাকে বলা হয় পরিবেশ বা পরিপার্শ্ব। তাহলে এই বিষয়গুলোকে দেখো, এই যে বাতাস, আমি, তুমি, আমার মাইক, এগুলোকে, আমার চশমা, কি বলা হয় এগুলোকে বলো তো, পরিপার্শ্ব। তাহলে পানির আউটসাইডে, সিস্টেমের বাইরে যা থাকে তাকে বলা হয় পরিবেশ বা পরিপার্শ্ব। এইটুকু বুঝছো, এইটুকু। আচ্ছা, তাহলে আমরা সিস্টেম বিষয়টা কি তাও আমরা বুঝলাম, আমরা সিস্টেম এই বিষয়টা কি তাও আমরা বুঝলাম। আমরা আবার কি বলতো, আমরা আবার এই পরিবেশটা ইয়াও বুঝলাম, কি বলে, আমরা এখন এই যে পরিবেশও বুঝলাম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাইয়া গ্লাসটা কি বলতো, গ্লাসটা কি, গ্লাসকে বলা হয় হচ্ছে বাউন্ডারি। কি বলা হয় বলতো, বাউন্ডারি বলা হয়, ঠিক আছে, বাউন্ডারি বলা হয়। তাহলে এবার একটু বলি আমরা, এবার হচ্ছে আমরা আবার একটু জিনিসটা আঁকি, একটু খেয়াল করবা। আমাদের কাছে এই একটা গ্লাস ছিল, এই হচ্ছে একটা গ্লাস, খেয়াল করবা, এই হচ্ছে একটা গ্লাস। গ্লাসের মধ্যে কি ছিল বলতো, পানি ছিল, এই যে ওয়াটার, এই গ্লাসের মধ্যে কি ছিল, পানি ছিল, বুঝছো, গ্লাসের মধ্যে পানি ছিল। তো এই পানিটাকে আমরা কি বলতেছি, পানি নিয়ে আমরা খুব আলোচনা করতে চাই। পানির আয়তন কত, পানির তাপমাত্রা কত, পানির কত, প্রেসার কত, সেটা আমরা বলতে চাই। বা পানির মধ্যে কতগুলো, পানি তো মোল সংখ্যা আছে না, পানি তোমরা ইয়েতে পড়ছো, কেমিস্ট্রিতে মোল সংখ্যা পড়ছো না, তো পানির মোল সংখ্যা কত, এগুলো নিয়ে আলোচনা করতে চাই। তো এই পানিটাকে আমরা কি বলবো, ওয়াটারকে আমরা বলবো হচ্ছে সিস্টেম। কি বলবো আমরা, ওয়াটারটাকে আমরা সিস্টেম বলবো। খুবই সহজ বিষয়। আর এই সিস্টেমের বাইরে মনে করো হচ্ছে, সিস্টেমের বাইরে হচ্ছে বাতাস আছে, এই যে বাতাস, সিস্টেমের বাইরে যা আছে, বাইরে বাতাস আছে, এই যে বাতাস। তো সিস্টেমের বাইরে যা আছে তাকে বলা হয় পরিবেশ বা সারাউন্ডিং বলা হয়। কি বলা হয় বলতো, পরিবেশ বা হচ্ছে সারাউন্ডিং বলা হয়, এনভায়রনমেন্ট, পরিবেশ বা পরিপার্শ্ব বলা হয়, বা পরিপার্শ্ব বলা হয়, পরিপার্শ্ব বলা হয়। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে খেয়াল করবা, আর এই গ্লাসটাকে কি বলা হয়, গ্লাস মানে হচ্ছে পরিবেশ আর সিস্টেমের মাঝখানে যা থাকে, পরিবেশ এবং সিস্টেমের মাঝখানে আবরণ করে যা আছে তাকে আমরা বলি হচ্ছে বাউন্ডারি বলি। ওকে, তাকে কি বলা হয়, বাউন্ডারিজ বলা হয়, বাউন্ডারিজ বা হচ্ছে বাউন্ডারিজ বলা হয়, ঠিক আছে, বা বেষ্টনী বলা হয়, বেষ্টনী বা বাউন্ডারিজ বলা হয়। তাহলে সিস্টেম বুঝলাম, বাউন্ডারিজ বুঝলাম, পরিবেশ আর হচ্ছে তোমার সিস্টেমের মাঝখানে যা থাকে তাকে বাউন্ডারিজ বলে, তাও আমরা বুঝলাম। এই সব কিছু আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা পরিবেশ বুঝলাম। তারপর হচ্ছে খুবই মজার একটা টপিক, ঠিক আছে। তো আমরা স্টার্টিংটা খুব ভালো লাগবে, স্টার্টিংটা, এবং আমাদের এই পুরো চ্যাপ্টারটা খুব মজা লাগবে। একটু তুমি শিওর থাকো, ঠিক আছে, একটু তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে পুরো চ্যাপ্টারটা তোমার মজা লাগবে। যারা কেবল জয়েন করলা তারা ক্লাস দেখলে বুঝবা, তেমন কোনো কঠিন কিছু পড়াই নেই, বাচ্চাদের জিনিসপাতি এখন পড়াইছে। ওকে, আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম, এইটুকু। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম। তো এবার আমরা এইটুকু বুঝলাম। এবার আমরা সিস্টেম নিয়ে একটু কথা বলবো, এই সিস্টেম নিয়ে।
এই সিস্টেমের প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো। সিস্টেম, তো হেডলাইন দাও সিস্টেমের প্রকারভেদ। সিস্টেমের প্রকারভেদ মানে সিস্টেম কত প্রকার। ওকে ভাইয়া, খেয়াল করবা সিস্টেমের প্রকারভেদ, তার মানে আমাদের সিস্টেমটা কত প্রকারের, ঠিক আছে, কত প্রকারের তা আমি বের করতে চাই। আচ্ছা, তাহলে এবার খেয়াল করবা, এবার সেটা হচ্ছে এই যে সিস্টেম, এই সিস্টেম 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথমটাকে বলা হয় ওপেন সিস্টেম, পরেরটাকে বলা হয় ক্লোজ সিস্টেম, পরেরটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। তো লিখে নাও সিস্টেম 3 ধরনের। এক নাম্বার হচ্ছে আমাদের খোলা সিস্টেম বা ওপেন সিস্টেম, ইংলিশে লিখে, অনেক ইংলিশ ভার্সনও আসো। এক নাম্বার হচ্ছে আমাদের ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম, বাংলা কি বলতো? বাংলা হচ্ছে খোলা সিস্টেম। ওকে, ওপেন সিস্টেম, ঠিক আছে, ওপেন। আর 2 নাম্বার হচ্ছে আমাদের ওপেন সিস্টেম, আমরা বুঝলাম ওপেন। 2 নাম্বার হচ্ছে আমাদের ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম। ওকে, 2 নাম্বার হচ্ছে আমাদের কি বলতো? ওপেন। 1 নাম্বার ওপেন সিস্টেম, 2 নাম্বার ক্লোজ সিস্টেম, 3 নাম্বার হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম। তাহলে মোটামুটি সিস্টেম কয় ধরনের? সিস্টেম 3 ধরনের। এই 3 ধরনের সিস্টেম নিয়ে আমরা আলোচনা করি, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর কি বলতো? আইসোলেটেড সিস্টেম। তো এখন আমরা এই সিস্টেমের যে 3টা প্রকারভেদ আমরা লিখলাম, এই 3টা প্রকারভেদ, এই ওপেন মানে খোলা, বদ্ধ, আর হচ্ছে একদম হচ্ছে তোমার কি বলে আইসোলেটেড মানে হচ্ছে আবদ্ধ, একদম আবদ্ধ। আর এক্স্যাক্টলি বাংলাটা আমি একটু বলতেছি একটু পরে। এক্স্যাক্টলি দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, এক্স্যাক্টলি বাংলাটা আমি একটু লিখে দিই, বাংলাটা আমি ভুলে গেছি। দাঁড়াও, ইংলিশটা মনে আছে, ইংলিশটা একদম, বাংলাটা একটু তোমাদের বলে দিই। বাংলা, ঠিক আছে, ঠিক আছে, বাংলাটা আমি একটু বলে দিই। বাংলাটা, হ্যাঁ, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। তো লিখে নাও, এই যে ওপেন সিস্টেমের বাংলা হচ্ছে তোমার উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম, খেয়াল করে নাও। হ্যাঁ, ওপেন সিস্টেমের বাংলা হচ্ছে তোমার উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম। তারপরে ক্লোজ সিস্টেমের বাংলা হচ্ছে তোমার বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম, ঠিক আছে। আর আইসোলেটেড সিস্টেমের বাংলা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন, তো লিখে নাও বিচ্ছিন্ন ব্যবস্থা, বিচ্ছিন্ন সিস্টেম, লিখে নাও। ওপেন সিস্টেমের বাংলা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা উন্মুক্ত ব্যবস্থা, ক্লোজ সিস্টেমের বাংলা বদ্ধ সিস্টেম বা বদ্ধ ব্যবস্থা, আর আইসোলেট মানে হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা বিচ্ছিন্ন ব্যবস্থা। ওকে, তো এবার আমরা এখন ওপেন, ক্লোজ এবং আইসোলেটেড এগুলো হচ্ছে আমরা এখন পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো 1 নাম্বার লেখো ওপেন সিস্টেম, হেডলাইন দাও। এখন আমরা ডিটেলসে পড়বো। 1 নাম্বার লিখবা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম বা খোলা বা উন্মুক্ত সিস্টেম কাকে বলে? আচ্ছা, তো মনে রাখবা যেই সিস্টেম পরিবেশের সাথে শক্তি ও তাপ শক্তি ও ভর বিনিময় করে, সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম। ভরও বিনিময় করতে পারে, আবার তাপ শক্তিও বিনিময় করতে পারে, সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে কি বলতো? ওপেন সিস্টেম। তো লিখিনি আমরা যেই সিস্টেম, লিখবা যেই সিস্টেম পরিবেশের সাথে হচ্ছে কি বলতো? ভর ও তাপ শক্তি বিনিময় করতে পারে। ভর ও তাপ শক্তি বিনিময় করতে পারে, ভর এবং তাপ শক্তি বিনিময় করতে পারে। তাহলে সেই ভর এবং তাপ শক্তি বিনিময় করতে পারে, দেখবা সেই সিস্টেমকে বলা হয় কি বলতো? ওপেন সিস্টেম বলা হয়। তাকে ওপেন সিস্টেম বলে, তাকে ওপেন সিস্টেম বলে। খুবই সহজ সংজ্ঞা, তাকে ওপেন সিস্টেম বলে। তো ব্যাপারটা একটু বুঝায় বলি, খুবই সহজ জিনিস, ব্যাপারটা একটু বুঝায় বলি, খুব মন দিয়ে শুনবা। এবার দেখবা এই একটা আমাদের পানি, এই হচ্ছে আমাদের পানি। তো আমরা কি করব? আমরা এই পানির তলায় একটা বোতল দাও, লাগবে কাজ, হ্যাঁ যাও, পরে নিয়ে যাও। তো এই পানির তলায় মনে করে আমরা হচ্ছে তাপ দিলাম বা আগুন ধরালাম। এই পানির তলায় আমি কি করলাম? আগুন দিলাম। তো আগুন দিলে কি হবে? পানিটা গরম হয়ে যাবে। তাহলে বাইরে থেকে তাপ শক্তি কি হয়েছে?
পানির মধ্যে প্রবেশ করছে না, মানে তাপের আদান প্রদান হয়েছে না বলতো, মানে তাপের কি হয়েছে বলতো, আদান প্রদান হয়েছে। দেখো তাপের আদান প্রদান বা বিনিময় হয়েছে। তো ব্যাপারটা আরেকবার বুঝাই দিই। এই মনে করো আমাদের গ্লাস, এই হচ্ছে আমাদের গ্লাস, গ্লাসের মধ্যে পানি আছে, গ্লাসের মধ্যে পানি আছে, ওকে, যে পানি আছে, গ্লাসের তলায় তুমি আগুন দিলা, আগুন দিলা, গ্লাসের তলায় তুমি কি দিলা, আগুন দিলা। তো আগুন দিলে কি হবে, আগুন দিলে পানিটা কি হয়ে যাবে, পানিটা গরম হয়ে যাবে না, বা পানিটা হট হয়ে যাবে না, হট। আচ্ছা, তো পানিটা হট হচ্ছে কেন, কারণ তাপের আদান প্রদান হচ্ছে, তাপ এখান থেকে ভিতরে ঢুকছে, হিট, তাহলে তাপের আদান প্রদান হচ্ছে বা তাপের কি হচ্ছে, তাপের বিনিময় ঘটে। তাপের কি ঘটে বলো তো ভাইয়া, তাপের বিনিময় ঘটে। ব্যাপারটা বুঝতেছো, তাপের বিনিময় ঘটে, এটা কিন্তু আমরা বলতে পারি। এইটুকু বুঝছো? আচ্ছা, তাহলে তাপের বিনিময় ঘটে তা আমরা বুঝলাম। এবার দেখবা, তাহলে আগুন দিলাম, নিচ থেকে আগুন দিলাম, পানিটা গরম হয়ে গেল, তাপের আদান প্রদান ঘটতেছে। এরপরে খেয়াল করবা, এরপরে আমরা চাইলে কি করতে পারি, এই গ্লাস থেকে আস্তে করে, খেয়াল করবা, আস্তে করে পানিকে আমরা চাইলে এমনি করে ফেলে দিতে পারি না। দেখো তো, এই যে পানিকে আমরা ফেলে দিতে পারি না বলো তো, বাইরে পানিকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এভাবে করে হালকা করে বাঁকা করে পানিকে আমরা একদম নিচে ফেলে দিতে পারি না, পানিকে, হ্যাঁ, নিচে ফেলে দিতে পারি না। তাহলে খেয়াল করবা, তাহলে আমরা চাইলে আস্তে করে আমরা গ্লাসটা বাঁকায় পানিটা কি করতে পারি, পানিটা বাইরে ফেলে দিতে পারি না, পানি বাইরে ফেলে দেওয়া মানে কি বলতো, পরিবেশকে ভর দিয়ে দেওয়া, পরিবেশকে পানির ভর আমি দিয়ে দিছি। আমার ফ্লোরটা তো পরিবেশ, তাই না, পানির সাপেক্ষে। তো ফ্লোরে আমরা পানি ঢেলে ফেললাম মানে কি, পরিবেশে আমরা পানি দিয়ে দিলাম, ভর দিয়ে দিলাম। তাহলে খেয়াল করবা, পানি বাইরে ফেললে কি হবে, ভর আমরা দিয়ে দিলাম পরিবেশে। তাহলে এখানে কি ঘটলো, ভরের বিনিময় ঘটলো। এই জায়গায় কি বলতো, এই জায়গায় ভরের বিনিময় ঘটলো, ভরের বিনিময়। তাহলে এখানে এই জায়গায় ভরের বিনিময় ঘটলো। তাহলে যে সিস্টেমে ভরের বিনিময় ঘটে, যে সিস্টেমে তাপেরও বিনিময় ঘটে প্লাস ভরের বিনিময় ঘটে, সেই সিস্টেমকে আমরা কি বলি, ওপেন সিস্টেম বলি। খুবই সহজ জিনিস ছিল, ওকে, খুবই সহজ জিনিস, বইয়ে খুব টাফ করে ব্যাখ্যা করা, আমরা সহজভাবে বুঝাই দিই, একদম সহজভাবে বুঝাই দিই, প্র্যাকটিক্যাল শিখতে শিখতে আমরা পড়ি, ওকে। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম ওপেন সিস্টেম। তো এবার দেখো, আমাদের খুবই ডিজিটাল ল্যাব নাই, ডিজিটাল প্ল্যাটফর্ম নাই, বাট আমাদের হাতে অনেক কিছু আছে যেগুলোতে আমরা পড়তে পারি, মজা করে পড়তে পারি, ওকে। আচ্ছা, তো এবার খেয়াল করবা, এবার তাহলে এখানে আমার মাসের এক্সচেঞ্জ ঘটে, মানে মাসের বিনিময় ঘটে। আবার মাস মানে হচ্ছে মানে ফিশ না, মাস মানে ভর, ওকে। আচ্ছা, তো ভরের বিনিময় ঘটে, আবার কি বলো তো, আবার এনার্জির তাপের বিনিময় ঘটে। তাহলে 1 নাম্বার শেষ হয়ে গেল, 1 নাম্বার। আচ্ছা ভাইয়া, কোন বইটা ফলো করব, তোমরা ইসাক স্যারের বইটা ফলো করবা, তপন স্যার এবং ইসাক স্যার দুইটাই ফলো করো। তপন স্যার থিওরির জন্য ভালো, ইসাক স্যার ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য ভালো। আর মেডিকেলে যারা খুব মেডিকেল প্রত্যাশী, তারা হচ্ছে ইসাক স্যারের বইটা খুব ভালো করে ফলো করবা, কারণ মেডিকেলে আসলে ইসাক স্যারের বই থেকেই মানে দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়। আর মেডিকেল ফিজিক্স অত্যন্ত সহজ, মেডিকেল ফিজিক্স তুমি যদি ভালো করতে চাও, আমার লেকচার ফলো করলে এনাফ, মোর দেন এনাফ, ওকে। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম, মজা লাগছে? আচ্ছা, তো এবার আমরা ভাইয়া কি যে করেন, রোজার সময় পানি দেখাচ্ছেন, আবার একটু পরে এমন জিনিস দেখাবো, তাহলে আরো খারাপ লাগবে। যাই হোক, সমস্যা নেই, ব্যাপার নেই, এগুলো হচ্ছে ইমান তোমার স্ট্রং হবে, যে ইমান স্ট্রং হবে, ঠিক আছে, আল্লাহ সব বেশি দিবে ইনশাল্লাহ। তো খেয়াল করবা, ওপেন সিস্টেম হচ্ছে কি, ক্লোজ সিস্টেম, বুঝছো, ক্লোজ সিস্টেম এমন একটা টপিক পড়াচ্ছি, এই টপিক আসলে হাতের কাছে এগুলাই অনেক বেশি মনে করো যে সহজ বোঝানো। আচ্ছা, ক্লোজ সিস্টেম বা একে আমরা বলতেছি বদ্ধ ব্যবস্থা, ওকে। আচ্ছা, তো এবার হ্যাঁ তুমি ঠিক বলছো, MH মাহমুদ তুমি ঠিক বলছো, আমি তোমার কমেন্ট দেখছি। আচ্ছা, তো এবার এমন জিনিস দেখাবো আরো মন খারাপ হবে, ক্লোজ সিস্টেম। আচ্ছা, ক্লোজ সিস্টেমটা কি বলো, মনে করো এটা একটা বোতলের মধ্যে ধরো হচ্ছে কিছু পরিমাণ ধরো আছে, এটা মনে করো যে কি বলে, রুয়াবজা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করলাম, নিচ থেকে ধরো আমরা তাপ দিলাম, মানে নিচে আগুন ধরালাম, ঠিক আছে। আবার কেউ বোকার মতো মনে, ভাই আগুন ধরালে তো প্লাস্টিক গলে যাবে, বাদ দাও না ভাই, এগুলো আলোচনার বিষয় না। তো আমি নিচ থেকে আগুন ধরালাম, আগুন ধরলে কি হয়ে যাবে, ভিতরের রুয়াবজাটা গরম হয়ে যাবে, ভিতরের রুয়াবজা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, রাইট। দেখো, বোতল
ভিতরের রুয়াবজা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। তাহলে দেখো খেয়াল করবা, রুয়াবজায় আমি কি দিলাম, হিট দিলাম, হিট তাপ দিলাম, রুয়াবজা কি হয়ে গেল, গরম হয়ে গেল। মানে হিটের একটা কি করতেছে, হিটের একটা ট্রান্সফার ঘটতেছে, হিটের তাপের একটা আদান প্রদান ঘটতেছে। তাহলে এই ছিল আমার হচ্ছে বোতল, এই ছিল আমার বোতল, খেয়াল করবা এই হচ্ছে আমাদের বোতল ছিল, রুয়াবজার বোতল। তো এই রুয়াবজার বোতলে কি করলাম আমরা বলো তো, রুয়াবজার বোতলে আমরা তাপ দিলাম, তাপ হিট দিলাম, হিট বাইরে থেকে আমরা দিলাম, বাইরে থেকে আগুন ধরলাম, হিট দিলে রুয়াবজাটা গরম হয়ে যাবে। তাহলে এখানে কি করতেছে, এখানে আমাদের তাপের বিনিময় ঘটতেছে, তাপের বিনিময়। তাহলে তাপের বিনিময় ঘটে, তাপের বিনিময় ঘটে, বুঝছো, তাপের বিনিময় ঘটে। এইটুকু আমরা বুঝলাম এক নাম্বার তাপের বিনিময় ঘটে, তা আমরা বুঝলাম। আচ্ছা এবার খেয়াল করবা, এবার সেটা হচ্ছে যে আমরা এই রুয়াবজাটাকে কখনো বাইরে ফেলতে পারতেছি, মানে ছিপি যদি না খুলি, মানে বোতলের মুখটা যদি না খুলি, দেখো তো ফ্লোরে পড়তেছে, ফ্লোরে দেখো তো বের হচ্ছে, দেখো তো এখান থেকে কি বের হচ্ছে, এখান থেকে কি রুয়াবজা একদম বের হতে পারতেছে, কোনোদিন বের হতে পারতেছে না, কোনোদিন কিন্তু বের হতে পারতেছে না। রুয়াবজা কিন্তু এখান থেকে জীবনেও বের হতে পারতেছে না, এর মধ্যে কিন্তু এই দেখো এই সিস্টেমটা এর মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। বাইরে রুয়াবজা বের হতে পারতেছে না, বাইরে রুয়াবজার ভরটা যাচ্ছে না, এক্সচেঞ্জ হচ্ছে না, ভরের কোনো আদান প্রদান হচ্ছে না পরিবেশের সাথে। যেহেতু ভরের কোনো আদান প্রদান হচ্ছে না, এখানে কি হচ্ছে না বলতো, ভরের আদান প্রদান ঘটে না বা ভরের বিনিময় ঘটে না। এইটা হচ্ছে আমাদের কথা, ভরের বিনিময় ঘটে না। তাহলে খেয়াল করবা, এবার তাহলে আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। সংজ্ঞা কি, যে সিস্টেমে তাপের বিনিময় ঘটে বাট ভরের বিনিময় ঘটে না, সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে ক্লোজ সিস্টেম। তো লিখে নাও, পরিবেশের সাথে, দেখো সংজ্ঞা লিখে নাও, এটা সংজ্ঞা। সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞা নিচে নিচে লিখতে পারবে না, সংজ্ঞা, সংজ্ঞা লিখবা, পরিবেশের সাথে, পরিবেশের সাথে, পরিবেশের সাথে, আজকে আমাদের ভূমিকা বা ইন্ট্রোডাকশন ক্লাস, খুব সহজ লাগবে। পরিবেশের সাথে তোমার তাপ, তাপ বিনিময় করে, বিনিময় করে, কিন্তু কিন্তু ভর, ভর বিনিময়, কিন্তু ভর বিনিময় করে না, তাকে কি বলে, তাকে হচ্ছে সেই সিস্টেমকে বলা হয় ক্লোজ সিস্টেম। তাকে, তাকে ক্লোজ সিস্টেম বলা হয়, ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম বলা হয়। ব্যাপারটা বুঝতে পারতেছো, আমরা রুয়াবজার এর এক্সাম্পল ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি। পানি বাষ্প হয়ে পরিবেশে যাবে, এটা ওপেন সিস্টেম, কারণ পানির ভর কণাগুলো বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ এটা ওপেন সিস্টেম, এক্স্যাক্টলি। যে কোনো একটা বই ভালো করে ফলো করলেই হয় আসলে, বুঝছো, এত সুন্দর মার্কেটিং, ভালো। আচ্ছা লিখে নাও, লিখে নাও, এবার লিখে নাও। ওকে, তো এইটুকু আমরা বুঝলাম। হ্যাঁ আমি চেপে গেলাম, আমি চেপে গেলাম, নিচে নেমে গেলাম। ওকে ওকে, তাহলে আমরা ওপেন সিস্টেম বুঝলাম, ক্লোজ সিস্টেম বুঝলাম। এরপর হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড কাকে বলে, আইসোলেটেড সিস্টেম, যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং তাপ শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না, যে সিস্টেম ভর এবং তাপ শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না, দেখো বিনিময় করতে পারে না, তাকে আইসোলেটেড সিস্টেম বলে, আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন ব্যবস্থা বলে, আইসোলেটেড সিস্টেম। তো হেলে নাও, আইসোলেটেড 3 নাম্বার হবে, 3 নাম্বার পয়েন্ট হবে আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড। তো আইসোলেটেড সিস্টেম পরিবেশের সাথে ভর, পরিবেশের সাথে ভর ও তাপ শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না, বিনিময় করতে পারে না, তাকে কি বলা হয়, আইসোলেটেড সিস্টেম বলা হয়, আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেমের সবচেয়ে, হ্যাঁ হ্যাঁ, আইসোলেটেড সিস্টেমের সবচেয়ে ভালো এক্সাম্পল দেখাবো না, আচ্ছা এক্সাম্পল দেখাবো না, যাও এক্সাম্পল দেখাবো না, ঠিক আছে, এক্সাম্পল কল্পনা করে নাও। হ্যাঁ, তো আইসোলেটেড সিস্টেমের সবচেয়ে ভালো এক্সাম্পল, আমরা থার্মোফ্লাস্ক বা আমরা বাজার থেকে ফ্লাস্ক কিনে আনি, ফ্লাস্ক। তো ওই ফ্লাস্কে কি হয়, আমরা যখন গরম চা রাখি, ফ্লাস্ক কিনি কেন, থার্মোফ্লাস্ক কিনি কেন, যাতে করে একটা গরম কোনো পানি বলো বা গরম কোনো চা রাখলে সেটা যাতে অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ যাবত ওই
ওর মধ্যে গরমই থাকে, ওর মধ্যে চাটা গরমই থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এই মনে করো একটা থার্মোফ্লাক্স, এই ধরো মনে করো আমাদের একটা থার্মোফ্লাক্স, ওকে, এই হচ্ছে আমাদের থার্মোফ্লাক্স, এই হচ্ছে মনে করো আমাদের থার্মোফ্লাক্স। তো এই যে থার্মোফ্লাক্সটা আমরা কেন এই যে থার্মোফ্লাক্স আমরা কেন ইউজ করি, কেন? যাতে করে এর মধ্যে চাটা অনেকক্ষণ যাবত গরম থাকে। মনে করো এই থার্মোফ্লাক্সের মধ্যে আমরা গরম চা রাখলাম, আমরা কি করলাম বলো তো, আমরা গরম চা রাখলাম, হট টি রাখলাম, গরম চা, হট টি বা গরম চা আমরা রাখলাম। তো আজীবন তো আর গরম থাকবে না, মানে পৃথিবীতে তো এমন কোনো বস্তু নাই, যে এমন কোনো সিস্টেম নাই যে আজীবন তুমি সেটাকে করে রাখতে পারবা, তাপিয়েও তোমার সাম্যস্তে রাখতে পারবা। মানে তুমি যদি ফ্লাক্সের মধ্যে চা রাখো, এখন তুমি যদি চিন্তা করো যে আজীবন এই ফ্লাক্সের মধ্যে চাটা সেম গরমই থাকবে, তা তো না, বাট মিনিমাম মনে করো 6 থেকে 7 ঘন্টা যাবত তো একদম সেম টাইপেরই গরম থাকে। তো আমরা অতটুকুই বিবেচনা করব, 6 থেকে 7 ঘন্টা যাবতই বিবেচনা করব, ওকে। তাহলে আমরা কি করলাম, এই যে তোমার থার্মোফ্লাক্স, এটা কি বলতো, এটা হচ্ছে থার্মোফ্লাস্ক, লিখে নাও, ফ্লাস্ক হবে, ফ্লাস্ক। আচ্ছা, তো ফ্লাক্স না কি ভুলে গেছি, যাই হোক, এনিওয়ে, তাহলে থার্মোফ্লাক্স, এখানে একটু উচ্চারণগত একটু ঝামেলা আছে। তো থার্মোফ্লাক্স মানে হচ্ছে তোমার যার মধ্যে পানি অনেকক্ষণ যাবত গরম থাকে। আচ্ছা, তো কি বললাম, আমি বললাম যে যদি এই তোমার এর মধ্যে তোমার চা আছে, গরম চা, তো অনেকক্ষণ যাবত গরম থাকবে, তার মানে কি এখান থেকে তাপ বাইরে বের হচ্ছে না, হিট এখান থেকে বাইরে কিন্তু বের হচ্ছে না, মানে ভেতরের থেকে হিট বাইরে যদি না বের হয়, তাহলে তো সে মানে বাইরে যদি বের হয় তাহলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাহলে মোটামুটি অনেকক্ষণ যাবত কিন্তু হিট পরিবেশে বের হচ্ছে না, হিট বাইরে আদান প্রদান হচ্ছে না, বুঝছো? হিট বাইরে বের হচ্ছে না, তাহলে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না বা হিটের কোনো আদান প্রদান হচ্ছে না। আবার দেখো এখান থেকে চা আমরা বের করে নিচ্ছি না, তাহলে ভরেরও কোনো আদান প্রদান হচ্ছে না, তাহলে এখানে আমার বাইরে হিট যাচ্ছে না, মানে হিট বাইরে প্রবেশ করতেছে না, আবার এখান থেকে ভরও বাইরে বের হচ্ছে না, মাসও বাইরে বের হচ্ছে না, তাহলে ভরের আদান প্রদান ঘটে না, আবার তাপের আদান প্রদান ঘটে না। তো এই ধরনের সিস্টেমকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম, ওকে। ওকে, ফ্লাস্ক হবে, আমি প্রথমবারই ঠিক লিখছিলাম না, থার্মোফ্লাস্ক। আচ্ছা, দেখে নাও, যাই হোক, এনিওয়ে, তো এইটুকু আমরা বুঝলাম, এইটুকু। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল নিয়ে একটু কথাবার্তা বলবো। ভাইয়া, থার্মোফ্লাক্সের একটা ফিক্সড টাইম পর গরম না থাকার রিজন হচ্ছে তোমার এর তো তোমার মানে এটা তোমার বলতে পারো যে একটা ডিভাইস। তো যে কোনো ডিভাইস বা যে কোনো তোমার হচ্ছে পদার্থ 100% এফিসিয়েন্স না বা কর্মদক্ষ না, মানে এ একদম 100% কর্মদক্ষ না, 100% তাপকে সে ইনটেক রাখতে পারে না, বুঝছো? কোনো বস্তুই পারে না, তো এই হচ্ছে কথা। তো এই জন্য একটা টাইম পর সবই হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় চলে আসে পরিবেশের সাথে। এনিওয়ে, তো এইটুকু আমরা বুঝলাম। এবার আমরা পড়বো হচ্ছে তাপগতীয় চলক। হেলেন দাও, তাপগতীয় চলক বা থার্মোডাইনামিক ভেরিয়েবল। হ্যাঁ, আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন, এক্স্যাক্টলি, আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন, ওকে, এক্স্যাক্টলি ঠিক বলছো। আচ্ছা, তো আইসোলেটেড মানে আচ্ছা বিচ্ছিন্ন। তো এবার খেয়াল করবা, এবার আমরা পড়বো হচ্ছে তাপগতীয় চলক। আচ্ছা, তো তাপগতীয় চলক কাকে বলে সংজ্ঞাটা বই থেকে পড়ে নিবা, সংজ্ঞাটা জাস্ট আমি একটু ব্যাপারটা বুঝাই দিই। একটা সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য তার কিছু বৈশিষ্ট্য থাকে, তো ওই বৈশিষ্ট্যগুলো পরিমাপ করার ফলে আমরা ওই সিস্টেমটাকে ভালো করে ব্যাখ্যা করতে পারি। আমি মন দিয়ে শুনবা কি বললাম। মনে করো, ধরো তুমি ফারহান শেখকে ডিফাইন করতে চাও, ফারহান শেখ, ঠিক আছে, ফারহান ভাইকে ডিফাইন করতে চাও, তো তুমি কি বলবা যে ভাইয়া হচ্ছে চশমা পরে, ঠিক আছে, তো ভাইয়া হালকা খোঁচা দাঁড়িয়ে আছে, ভাইয়া খুব ভালো ফিজিক্স পড়ায়, হ্যাঁ, তারপর ভাইয়া হচ্ছে বাসা এলাকায় অনেকদিন যাবত পড়ায়, এগুলাই তো বলবা, তাই না? তো আমাকে ডিফাইন করার জন্য তুমি কিছু বৈশিষ্ট্য নিয়ে আসতেছো, ঠিক আছে, তো সেটাকে আমি বলবো হচ্ছে আমার ভেরিয়েবল বা ফারহানের ভেরিয়েবল, ঠিক আছে, এরকম বলতে পারো, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এইটা হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে তাপগতীয় চলক। তার মানে একটা সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য আমরা কিছু ভেরিয়েবল আমরা পরিমাপ করি বা কিছু রাশি আমরা পরিমাপ করি একটা সিস্টেমকে পুরোপুরিভাবে ব্যাখ্যা করার জন্য, তোমার সামনে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য ওই সিস্টেমকে আমরা কিছু
টার্ম বা সিস্টেমের কিছু টার্ম নিয়ে আমরা কথা বলি, তো ওগুলোকে বলা হয় তাপগতীয় চলক। তাহলে এবার খেয়াল করবা, এবার এবার তো মনে করো এটা হচ্ছে একটা তোমার সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, মনে করো এটা একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারের মধ্যে মনে করো গ্যাস আছে, গ্যাস আছে। তো একটা সত্যি কথা বলি, আমরা সিস্টেম বলতে এই চ্যাপ্টারে, পুরো চ্যাপ্টারে আমরা বুঝবো হচ্ছে গ্যাসীয় পদার্থ, মানে মেইনলি আমাদের পুরো চ্যাপ্টারে গ্যাসীয় পদার্থ নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করা হয়, বুঝছো, গ্যাসীয় পদার্থ নিয়ে। আচ্ছা, তো খেয়াল করবা একটু মন দিয়ে। তো এই হচ্ছে আমার একটা সিস্টেম, এর মধ্যে গ্যাস আছে, কি আছে বলো তো, এর মধ্যে গ্যাস আছে, গ্যাস। আচ্ছা, তো আমরা সবাই জানি গ্যাসীয় পদার্থ আশেপাশে ছোটাছুটি করে, যার ফলে পাত্রের গায়ে ধাক্কা দেয়, চাপ থাকে, গ্যাসের একটা প্রেশার থাকে। তো আমরা ধরো আমাদের জানতে মন চাইলো যে গ্যাসের প্রেশারটা কেমন হয়, গ্যাসের প্রেশার বা চাপটা কেমন, তা আমরা মনে করো জানতে চাই, তারপরে মনে করো এই গ্যাসের তাপমাত্রা কত আমাদের জানতে মন চাইলো, যে আচ্ছা মনে করো যে এরকম, যে এর মধ্যে আমার পানি আছে, এই গ্লাসের মধ্যে পানি আছে, তো এই পানি আঙ্গুল দিয়ে দেখি তো এর তাপমাত্রা কত, তাপমাত্রা জানতে ইচ্ছা করতেছে, বা গ্যাসের তাপমাত্রা জানতে ইচ্ছা করতেছে। তাহলে আমার কি জানতে ইচ্ছা করতেছে, আমার এই গ্যাসের টেম্পারেচার বা এই গ্যাসের তাপমাত্রা আমার জানতে মন চাচ্ছে, টেম্পারেচার। আবার আমি এটা জানতে চাই, এটা যে আমার এখানে গ্লাসের মধ্যে যে পানি আছে, এই পানির আয়তনটা কত, মানে এই পানিটা কতটুকু আয়তন জুড়ে আছে, আমার খুব জানতে মন চাচ্ছে, বা তাহলে আমার কি মন চাচ্ছে যে এই পানিটার আয়তন বা ভলিউম কত, ভলিউম বা আয়তন কত, এটা আমাদের জানতে মন চাচ্ছে। আমার জানতে মন চাচ্ছে এই যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা কত, মোল সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়, মোল নাম্বার কত, তা আমার জানতে মন চাচ্ছে। তো বেসিক্যালি এই যেগুলো আমি বললাম, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, মোল সংখ্যা, তো এই তোমার টার্মগুলোর মাধ্যমে আমরা একটা গ্যাসীয় পদার্থ তথা একটা সিস্টেমকে আমরা ফুলফিল ভাবে কি করতে পারি, একটা সিস্টেমকে আমরা পুরোপুরিভাবে ডিফাইন করতে পারি, একটা সিস্টেম বা একটা তোমার ব্যবস্থাকে আমরা পুরোপুরিভাবে ডিফাইন করতে পারি। তো এই প্রেসার, টেম্পারেচার, ভ্যারিয়েবল, কি বলে, ভলিউম, মোল সংখ্যা, এটাকে বলা হয় তাপগতীয় চলক বা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। তো লিখে নাও, থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বলা হয়। তো এইগুলোকে আমরা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বলি। এইটুকু বুঝতে পারতেছো, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, মোল সংখ্যা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বলা হয়। তো এইগুলো বুঝতে পারতেছি আমরা। এই পানি কিন্তু ইফতারের পর ভুলেও খাবেন না। আচ্ছা, আমি যাতে পানি ভুলে না খেয়ে ফেলি, এই জন্য আমি এই পানিটা আসলে খাবার পানি নেই না, আমি এটা হচ্ছে তোমার ট্যাপের পানি নিছি, যাতে ভুলে কখনো মনের ভুলেও পানি যাতে মুখে না দিয়ে দিই, বুঝছো? এই জন্য। তো এনিওয়ে, তো যাই হোক, এইটুকু আমরা বুঝছি। তার মানে একটা থার্মোডাইনামিক সিস্টেমকে তোমার ব্যাখ্যা করার জন্য বা ডেসক্রাইব করার জন্য আমরা কিছু প্যারামিটার ইউজ করি, কিছু প্যারামিটার। এই প্যারামিটারগুলোকে কি বলা হয়? থার্মোডাইনামিক ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো লিখে দিই, শর্ট করে লিখে দিই। তো লিখে নাও, শর্ট করে লিখে দিই কাকে বলে। তো আমার এই থার্মোডাইনামিক সিস্টেমকে থার্মোডাইনামিক সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য বা ডেসক্রাইব করার জন্য বাংলিশ ভাষা লিখি, করার জন্য কিছু প্যারামিটার বা কিছু রাশি, কিছু প্যারামিটার ইউজ করা হয়, সেই তাকে তাপগতীয় চলক বলে। এটা কিন্তু সংজ্ঞাটা লিখবা না পরীক্ষার খাতায় লিখবা, মানে বইয়ে যে সংজ্ঞা আছে এটা আমার সহজ সংজ্ঞা, ঠিক আছে? বইয়ে যে সহজ সংজ্ঞা। আচ্ছা, তো এবার আমি একটু বলি, এবার আমার
এই যে তাপগতীয় চলকগুলো আছে, এই যে তাপগতীয় চলক, এই তাপগতীয় চলকগুলোর মধ্যে, তাপগতীয় চলকগুলোর মধ্যে একটা রিলেশন আছে, রিলেশন বা একটা ভালোবাসা আছে, খেয়াল করবা। তাহলে খেয়াল করো কি বললাম আমরা, এই যে তাপগতীয় চলক, এই তাপগতীয় চলকগুলোর মধ্যে একটা রিলেশন আছে বা একটা সম্পর্ক আছে। তোমরা আমাকে কমেন্টে জানাই দাও যে এই প্রেসার যাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, টেম্পারেচার যাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, ভলিউমকে ভি দিয়ে প্রকাশ করি ভলিউম, আর মোল সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তো আমাকে একটু দ্রুত কমেন্টে জানাই দাও যে আমার এদের মাঝে রিলেশন বা সম্পর্কটা কি, একটু আমাকে বলবা। আমাকে দ্রুত, হ্যাঁ বাংলিশ সংখ্যা বেশি মনে থাকে, ঠিক বলছো। আমাকে দ্রুত কমেন্টে জানাই দাও এদের মাঝে রিলেশনটা কি, কমেন্টে জানাই দাও। ফাহিমা আফরিন সবার আগে উত্তর দিচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, মেহরাবউদ্দিন খান সিয়াম, আলী হাসান রিফাত, শারমিন সাদিয়া, গীতা বর্মন। ওরে বাবা, আজকে হিউজ লেভেলের স্টুডেন্ট তোমরা প্রেজেন্ট আসো, প্রথম ক্লাস বলে। তো এটা যেন শেষ ক্লাস পর্যন্ত থাকে, ওকে? প্রমিস করো আমাকে যে এই অ্যাটেন্ডেন্স, এই তোমার হচ্ছে আগ্রহ যেন শেষ দিন পর্যন্ত থাকে। প্রমিস করো, দেখি কমেন্ট এখন প্রমিস করো যে রোজা রেখে আসতো, বলো প্রমিস করো। এখন যে পরিমাণ অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, আমি জানি না পাবলিক গ্রুপে এত বেশি লাইভে থাকে কিনা। এনিওয়ে আমি অনেক বেশি হ্যাপি আজকে। তো আমাকে আজকে তোমরা ইয়ার দাও, বলো রোজা রেখে আসো, প্রমিস করো যে তোমরা লাইভে থাকবা শেষ পর্যন্ত, মানে একদম শেষ দিন পর্যন্ত এরকম থাকবা। আমি শেষ দিন পর্যন্ত এইভাবেই পড়াতে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো পিভি ইকুয়াল টু এনআরটি, ওকে ইনশাল্লাহ। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, সবাই সঠিক উত্তর দিচ্ছে, লিখে রাখো পিভি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আমার কি বলতো, সম্পর্ক, ওকে? অনেকে আবার ভাইয়া এটা আবার কি জিনিস, ভাইয়া এটা বুঝি নাই, রিলেশন এটা আবার কি জিনিস, পিভি ইকুয়াল টু এনআরটি এটা আবার কি জিনিস বুঝি নাই। তাহলে এটা বোঝার জন্য একটু তোমার একটু হালকা জ্ঞান থাকতে হবে। পি মানে প্রেসার, ভি মানে ভলিউম, এটা আমরা আদর্শ গ্যাসে পড়ি ফার্স্ট পেপারে, আমি তাও ব্যাখ্যা করে দিচ্ছি। প্রেসার, ভলিউম, এন মানে মোল সংখ্যা, আর মানে মোলার গ্যাস ধ্রুবক। আরই তোমার অচেনা, সবই তুমি চেনা, সবই তোমার চেনা। তো আর মানে হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক। আর মানে মোলার গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস ধ্রুবক, যার ভ্যালু এসআই এককে হচ্ছে 8.314 লেখো বা 6 লেখো জুল পার মোল পার ক্যালভিন, যার ভ্যালু, এবং যার ভ্যালু লিটার বায়ুচাপ এককে, নাও বা সব লিটার বায়ুচাপ এককে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, ওকে? যাই হোক, ওকে, তো এইটুকু আমরা বুঝলাম। তো এইটুকু আমরা বুঝে গেছি আশা করি, এইটুকু ওকে। তো আমরা এখান থেকে আরেকটু সামনে আগাবো, তারপর সামনে আগাই। এবার হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম দেখবো আমরা, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। এখান থেকে আমরা ব্যাখ্যা করি, হ্যাঁ এখান থেকে আমরা ব্যাখ্যা করি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপগতীয় সাম্যাবস্থা। হেলেন দাও তাপগতীয় সাম্যাবস্থা, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপগতীয় সাম্যাবস্থা, তাপগতীয় সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, তাপগতীয় সাম্যাবস্থা। লিখে নাও, টপিকে হেডলাইন দাও তাপগতীয় সাম্যাবস্থা। আচ্ছা, যদি তাপগতীয় চলকসমূহ সময়ের সাথে উপর নির্ভর না করে, যদি তাপগতীয় চলকসমূহ সময়ের উপর বা টাইমের উপর নির্ভর না করে, তাপগতীয় চলকসমূহ টাইমের উপর যদি নির্ভর না করে, হ্যাঁ সাবিকুন রহমান ইকরা, একটু আমি করছি, আচ্ছা, যদি তাপগতীয় চলকসমূহ সময়ের উপর নির্ভর না করে, তাহলে ওই সিস্টেমকে তাপগতীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম বলবো। লিখে নাও থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপগতীয় সাম্যাবস্থা, থার্মাল সাম্যাবস্থা
বানানটা ভুলে গেছি, সাম্যাবস্থা বলে। লিখে নাও আগে, থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, EQUILIBRIUM এরকম। আচ্ছা, তো লিখে নাও। ওকে, তা আমরা একটু বোঝানোর চেষ্টা করি। খুবই সহজ জিনিস, এটা খুবই সহজ জিনিস। বলি, এই যে তোমার গ্লাস আমি হাত দিয়ে ধরে রাখছি, এই গ্লাসের অবশ্যই একটা কি আছে, চাপ আছে, প্রেশার। এই গ্লাসের একটা আয়তন আছে, ভলিউম আছে, আয়তন আছে। এই গ্লাসের মধ্যে পরিমাণ, পদার্থের পরিমাণ আছে, বা তরল পদার্থের পরিমাণ বা মোল সংখ্যা আছে। এই গ্লাসের মধ্যে পানি যেটা আছে, পানি, এই গ্লাসের মধ্যে যে পানির তাপমাত্রাও আছে। তাই আমি এভাবে হাত দিয়ে ধরে রাখলাম, 10 মিনিট পর 10 মিনিট ধরে রাখলাম, 10 মিনিট পর আবার এর টেম্পারেচার মাপলাম। মনে করো 10 মিনিট আগে এই গ্লাসের মধ্যে, মানে বর্তমানে এই গ্লাসের মধ্যে যে টেম্পারেচার আছে, এই তাপমাত্রাকে আমি ধরলাম হচ্ছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। এই গ্লাসের মধ্যে যে প্রেশার আছে, পানির যে চাপ, এই চাপকে আমি ধরলাম, এই ওয়াটারের যে প্রেশার তাকে আমি ধরলাম 2 অ্যাটমসফিয়ার। এই গ্লাসের যে ভলিউম বা যে আয়তন আছে, এই যে আয়তন, এই আয়তনকে আমি ধরলাম 500 ml, 500 মিলিলিটার, রাইট? আচ্ছা, এটুকু তো বুঝছো। এবং এই গ্লাসের মোল সংখ্যা, যে পরিমাণ, মোল সংখ্যাকে আমি ধরলাম হচ্ছে 2 মোল, ঠিক আছে? আচ্ছা, আমি 10 মিনিট পর আবার পর্যবেক্ষণ করলাম, আবার চেক করলাম। 10 মিনিট পর চেক করে দেখলাম এই গ্লাসের তাপমাত্রা ওই আগের মতোই আছে, এই গ্লাসের ভলিউম ওই আগের মতোই আছে, এই গ্লাসের প্রেশার ওই আগের মতোই আছে, এই গ্লাসের মোল সংখ্যা ওই আগের মতোই আছে, কারণ কোনো পরিমাণ পদার্থ আমি বের করে দেয় নেই, আর পরিবেশের তাপমাত্রাও এত রাতারাতি চেঞ্জ হয়ে যায় নেই। আমি 10 ঘন্টা পর আবার পর্যবেক্ষণ করলাম, এই গ্লাসের টেম্পারেচার আগে যা ছিল এখনও তাই আছে। 10 ঘন্টা পর আমার পরিবেশের তাপমাত্রা খুব চেঞ্জ হয়ে যায় নাই। এই গ্লাসের ভলিউম আগেও যা ছিল এখনও তাই আছে, কারণ আমি গ্লাসটা চেঞ্জ করি নাই। পাত্র চেঞ্জ না করলে পদার্থের ভলিউম চেঞ্জ হয় না, মানে তরল পদার্থ বলো বা গ্যাসীয় পদার্থ বলো। এই গ্লাসের প্রেশার যা ছিল এখনও তাই আছে, কারণ গ্লাসের পরিমাণ চেঞ্জ হয় নাই। এই গ্লাসের মোল সংখ্যা আগেও যা ছিল এখনও তাই আছে 10 ঘন্টা পর। তাহলে এই গ্লাসের আমি কি চেঞ্জ হয়নি, কোনো মোল সংখ্যাও চেঞ্জ হয়নি। যদি এমন হয় যে এরকম একটা সিস্টেম আমরা যদি পাই যে সময় চেঞ্জ হচ্ছে, সময় আগাচ্ছে, বাট তাপগতীয় ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেই সিস্টেমকে আমরা কি বলবো, তাপগতীয় সাম্যাবস্থা। অনেক সহজ না বিষয়টা? দারুণ না বিষয়টা? হ্যাঁ, রুম্মান সরকার ভালো বলছো। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, তো এবার হেডলাইন দিবা তাপগতীয় প্রক্রিয়া। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের। তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আমরা মনে হয় প্রায় 4টা বা 5টা ক্লাস আমরা নিব ইনশাল্লাহ, 4টা বা 5টা ক্লাস। আচ্ছা, তো দেখো কি বললাম আমরা, হেডলাইন দাও তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এই টপিকের উপরে আমাদের প্রায় 4টা বা 5টা ক্লাস যাবে ইনশাল্লাহ। তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস, তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। আচ্ছা, তাপগতীয় প্রক্রিয়া বিষয়টা কি, মানে তাপগতীয় প্রক্রিয়া কয় ধরনের, মানে টোটাল প্রসেস কয় প্রকার। তো মেইনলি আমাদের ইন্টার সিলেবাসে তাপগতীয় প্রক্রিয়া 4 টাইপের, আমাদের ইন্টার সিলেবাসে 4 ধরনের তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। তো 1 নাম্বার লিখবা সমচাপ প্রক্রিয়া, 1 নাম্বার লিখবা সমচাপ প্রক্রিয়া, রাইট? 2 নাম্বার লিখবা সম আয়তনীয় প্রক্রিয়া, 2 নাম্বার লিখবা সম আয়তনীয় প্রক্রিয়া। 3 নাম্বার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, 3 নাম্বার লিখবা সমষ্ণ প্রক্রিয়া। 4 নাম্বার লিখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, 4 নাম্বার লিখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো মেনলি এই 4 প্রক্রিয়া বা 4টা প্রসেস ফলো করা হয় তাপগতি, মানে 4টা প্রসেস নিয়ে আলোচনা করা হয়। নাম শুনে বোঝা যায় যে প্রসেসটা কি কি মিন করে। সাব্বির, জাকারিয়া, সুলাইমান, তোমার কমেন্ট পড়লাম। তারপরে আব্দুল্লাহ ইমন,
ফাহমিদ সানি, ওকে। নুসরাত জান ঠিক বলছো। চ্যাপ্টার শেষ করতে 11টা 10টা 11টা সর্বোচ্চ ইনশাল্লাহ। গত 21 ব্যাচে মনে হয় 10টা বা 11টা ক্লাস নিয়েছিলাম 21 ব্যাচে। তো তোমাদের এরকম নিব 10টা বা 11টা, ভালো লাগলে 12টা নিব, ঠিক আছে? এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে আমাদের ব্যাপার। তোমরা যদি চাও 12টা ক্লাস এরকম লাগবে, এর বেশি লাগবে না, ঠিক আছে? 8 মাসে শেষ হবে পুরো সেকেন্ড পেপার, 8 মাসে শেষ হবে। 21 ব্যাচে 8 মাসে শেষ হয়েছে, তোমাদেরও 8 মাসেই শেষ হবে। 21 ব্যাচে 8 মাস, 8 বেশি লাগছে, 8 মাস 8.5 মাস তোমাদের এরকম। আচ্ছা, তো সমচাপ, সময়ায়তনীয়, সমষ্ণ, রুদ্ধতাপীয়, বুঝছো? মানে কথা হচ্ছে কি জানো, অনলাইনে লেকচারটা বোঝা যায় না, লেকচারের ফ্লোটা বোঝা যায় না, কিন্তু যেহেতু আমি একটা ব্যাচ ফুল পড়াই ফেলছি, তাই আমি লেকচারের ফ্লোটা এখন বুঝে গেছি যে কী হবে। বোঝাটা খুব টাফ অনলাইনে, ঠিক আছে? কারণ একটা পুরো বছরব্যাপী ব্যাচ পড়ানো এটা আসলে অনেক দায়িত্বের ব্যাপার, অনলাইনে পড়ানো অনেক দায়িত্বের ব্যাপার। তো এনিওয়ে, তাহলে সমচাপ, সময়ায়তনীয়, সমষ্ণ, রুদ্ধতাপীয়। তো নাম শুনেই বোঝা যায় যে প্রসেসগুলো কি বলে। তো এটার জন্য তোমার সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, এটার জন্য তোমার সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, সংজ্ঞা। তো খেয়াল করবা, সমচাপ প্রক্রিয়া কাকে বলে? সমচাপ খুবই সহজ, যে প্রক্রিয়ায় চাপ সম থাকবে, মানে চাপ সেম থাকবে, মানে প্রেসার সেম থাকবে, সেই প্রসেসকে কি বলি আমরা? সমচাপ প্রক্রিয়া বলি। কি বলি আমরা? সমচাপ প্রক্রিয়া বলি। তাহলে যেই প্রক্রিয়ায় প্রেসার কনস্ট্যান্ট থাকবে, যেই প্রক্রিয়ায় প্রেসার বা চাপটা কনস্ট্যান্ট থাকবে, চাপ ধ্রুবক থাকবে, সেই প্রসেসকে আমরা কি বলি বলো তো? সমচাপ প্রক্রিয়া বলি। সেই প্রসেসকে আমরা কি বলি? সমচাপ প্রক্রিয়া বলি। আচ্ছা, তো আমাকে একটু বলবা, আমাকে একটু তুমি বলবা যে কার সূত্রে চাপ কনস্ট্যান্ট থাকে? আমাকে একটু তুমি বলো তো, কার সূত্রে? আমরা আদর্শ গ্যাসে একটু মনে করাই দিই, অনেকে যদি না জানি, ফার্স্ট পেপারে না জানি, জানা উচিত, কারণ দীর্ঘ 1 বছর তোমার পার হয়ে গেছে তোমার জীবন থেকে, জানা উচিত। না জানলে আমি বলবো, আমি ব্যাখ্যা করব, না জানলে আমি অপমান করব না, আমি ব্যাখ্যা করব, টেনশন নিও না। আমাকে একটু বলবা, কার সূত্রে প্রেসার কনস্ট্যান্ট? বয়েলের সূত্রে, নাকি চার্লসের সূত্রে, নাকি গেলুসাকের সূত্রে? আমাকে কমেন্টে জানাও, কার সূত্রে চাপটা কনস্ট্যান্ট? কমেন্টে জানাও দ্রুত। থ্যাংক ইউ এমআরকে খান, থ্যাংক ইউ। সবাই সঠিক উত্তর দিচ্ছ, শাহনাজ তর্না, শাহানা আক্তার, সাবিকুন আরিকরার, এক্স্যাক্টলি চার্লসের সূত্রে। বিজ্ঞানী চার্লস বলছে চাপ কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এটা কার সূত্র মেইনটেইন করে? বিজ্ঞানী চার্লসের সূত্র মেনে চলে, চার্লসের সূত্র মেনে চলে। তাহলে কি বলো, খেয়াল করবা, কত মজার জিনিস না? দেখো কি বললাম, আস্তে আস্তে করে। সমচাপ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে? বিজ্ঞানী চার্লসের সূত্র মেনে চলে সমচাপ প্রক্রিয়া, রাইট? আচ্ছা, বিজ্ঞানী চার্লস কি বলছে জানো? বিজ্ঞানী চার্লস কি বলছে জানো? বিজ্ঞানী চার্লস বলছে যে যদি কোনো প্রক্রিয়ায় চাপ ধ্রুবক থাকে, চাপ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই গ্যাসের, মিলে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব, গ্যাস বলছিলাম বারে বারে, তাহলে ওই গ্যাসের ভলিউম আর তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। ওই গ্যাসের ভলিউম মানে ভি আর তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। তো ভলিউম আর তাপমাত্রা যদি পরস্পর সমানুপাতিক হয়, তাহলে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে V1/V2 ইজ ইকুয়াল টু T1/T2 লেখা যায়। V1/V2 ইজ ইকুয়াল টু T1/T2 লেখা যায়। সমানুপাতিক যেহেতু, 1 এর পাশে T1, V1 এর পাশে T1, V2 এর পাশে T2। ব্যস্তানুপাতিক যদি হইতো, মানে যদি এমন হইতো, আল্লাহ না করুক, যদি এমন হইতো V ইজ প্রপোর্শনাল টু 1/T যদি হইতো, তাহলে সূত্র কিভাবে লিখতাম জানো? V1/V2 ইজ ইকুয়াল টু V1 এর পাশে T1 লিখতাম না, লিখতাম T2/T1, এমন কিছু লিখতাম, সূত্রটা উল্টায় লিখতাম, বুঝছো? যদি ব্যস্তানুপাতিক হইতো, যদি সূত্রটা ব্যস্তানুপাতিক হইতো, এইভাবে লিখতাম V1 এর পাশে T2 আর V2 এর পাশে কি বলতো? T1। বা সূত্রটা সমানুপাতিক, সূত্রটা ব্যস্তানুপাতিক না, সমানুপাতিকের জন্য কি লিখছি আমরা? এটা। তাহলে খেয়াল করবা, তাহলে আমাদের এই ফর্মুলা মেইনটেইন করবে কে? আমাদের এই যে সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ায় এই ফর্মুলাটা মেইনটেইন হবে, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে সমচাপ প্রক্রিয়া নিয়ে আমাদের কথাবার্তা বলা শেষ। সম আয়তনীয় প্রক্রিয়া, সম আয়তনীয় প্রক্রিয়া, এটা কার সূত্র বলো?
সময় আয়তন প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় বা যেই প্রসেসে আয়তনটা ধ্রুবক থাকবে, আয়তন সম আয়তনীয়, আয়তন কনস্ট্যান্ট থাকবে, সেই প্রসেসকে আমরা বলি হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। তাহলে সময় আয়তনীয় প্রক্রিয়ায় আয়তন বা ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তো আমাকে একটু দ্রুত বলবা ভলিউম কনস্ট্যান্ট থাকে কার ফর্মুলায়? কমেন্টে জানাও, কমেন্টে জানাও কার ফর্মুলায়। এক্স্যাক্টলি গে-লুসাকের ফর্মুলায়। গে-লুসাকের ফর্মুলায় কি থাকে বলো তো? গে-লুসাকের ফর্মুলায় ভলিউম বা আয়তন কনস্ট্যান্ট থাকে। তাহলে যেই প্রসেসে আয়তন কনস্ট্যান্ট থাকে সেই প্রসেসকে বলা হয় সম আয়তনীয় প্রক্রিয়া। বিজ্ঞানী গে-লুসাক বলে গেছে যে আয়তন যদি ধ্রুবক থাকে, মানে তাহলে অবশ্যই বিজ্ঞানী গে-লুসাকের ফর্মুলা মেইনটেইন করবে। গে-লুসাকের ফর্মুলা, গে-লুসাকের সূত্র মেনে চলে। বিজ্ঞানী গে-লুসাক বলছে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে চাপ, মানে গ্যাসের চাপ এবং প্রেসার পরস্পরের সমানুপাতিক হয়, প্রেসার এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক হয়। বিজ্ঞানী গে-লুসাক বলছে কন্ডিশন ভলিউমটা কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে প্রেসার এবং টেম্পারেচার পরস্পর সমানুপাতিক হলে লেখা যাবে P1/P2 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে বলো তো ভাইয়া? T1/T2। এইটুকু বুঝছো? খুব কঠিন লাগতেছে বলো তো? খুব কি কঠিন লাগতেছে? জীবন কি শেষ হয়ে যাচ্ছে? জীবন মনে হয় না জীবন শেষ হয়ে যাচ্ছে। তো লিখে নাও এই হচ্ছে আমাদের P1/P2 ইজ ইকুয়াল টু T1/T2। মজা লাগতেছে? সেকেন্ড পেপার মজা লাগতেছে? সেকেন্ড পেপারের সিলেবাস কিন্তু খুব বড় ফার্স্ট পেপারের চেয়ে। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম। তো এরপরে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ, তো একটু সন্ধি বিচ্ছেদ করি। সমষ্ণ এই কথাটার একটু সন্ধি বিচ্ছেদ করি। সন্ধি বিচ্ছেদ দেখো বাংলা সেকেন্ড পেপারও শিখাই দিচ্ছি, কেমিস্ট্রিও শিখাচ্ছি, বাংলা সেকেন্ড পেপারও শিখাচ্ছি। সমষ্ণে সন্ধি বিচ্ছেদ করলে আসবে সমযোগ কি বলতো? সমযোগ উষ্ণতা। সমযোগ কি বলতো? উষ্ণতা। সম মানে হচ্ছে সমান, সম মানে কি বলতো? সমান। সমান মানে কি বলতো? সমান মানে হচ্ছে আমার ফিক্স, যার মান চেঞ্জ হয় না। উষ্ণতা মানে কি বলতো? উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রা। উষ্ণতা মানে কি বলতো? উষ্ণতা মানে তাপমাত্রা। তাপমাত্রার ইংলিশ কি বলতো? তাপমাত্রার ইংলিশ হচ্ছে আমার টেম্পারেচার। তাপমাত্রা ইংলিশ কি আমার? টেম্পারেচার। তাহলে সমষ্ণ মানে কি বলতো? ফিক্সড টেম্পারেচার। সমষ্ণ মানে কি বলতো? ফিক্সড টেম্পারেচার। তাহলে যে প্রক্রিয়ায় বা যে প্রসেসে আমার গ্যাসের তাপমাত্রা ফিক্স থাকবে, গ্যাসের বা সিস্টেমের তাপমাত্রা ফিক্স থাকবে, তাপমাত্রা ফিক্স মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, সেই প্রসেসকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তাপমাত্রা টি মানে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা ফিক্স থাকবে, তাপমাত্রা ফিক্স, বুঝছো? তাপমাত্রা ফিক্স থাকে, সেই প্রসেসকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো আমাকে বলবা কার সূত্রে তাপমাত্রা ফিক্স থাকে? কমেন্টে জানাও কার সূত্রে তাপমাত্রা ফিক্স থাকে। সবাই দেখি, সবাই সঠিক উত্তর দিচ্ছে। এক্স্যাক্টলি সবাই সঠিক উত্তর দিচ্ছ। তাহলে তাপমাত্রা ফিক্স কার ফর্মুলায়? আমার হচ্ছে তোমার বিজ্ঞানী বয়েলের সূত্রে। তাহলে বিজ্ঞানী বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এই ব্যাপারটা কি মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র, তো বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র বিজ্ঞানী বয়েল বলছিল তাপমাত্রা যদি ধ্রুবক থাকে তাহলে গ্যাসের প্রেসার এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক হয়। প্রেসার এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক হয়। তাহলে ব্যস্তানুপাতিক, পি আর ভি পরস্পর ব্যস্তানুপাতিক। এর মানে হচ্ছে P1/P2 ইজ ইকুয়াল টু পি আর ভি ব্যস্তানুপাতিক। P1 এর পাশে V1 লেখা উচিত ছিল, লিখবো V2, আর P2 এর পাশে V2 লেখা উচিত ছিল, লিখবো V1। তাহলে এখান থেকে আসবে হচ্ছে P1V1 ইজ ইকুয়াল টু কি বলতো? ইজ ইকুয়াল টু P2V2। তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো? এই হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সমষ্ণ প্রক্রিয়ায় এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এইটুকু আমরা আশা করি বুঝলাম। আচ্ছা, তাপ প্রদান করলে আয়তন বৃদ্ধি পায়, চাপ কিভাবে বৃদ্ধি পায় না? তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায়, চাপ কিভাবে বৃদ্ধি পায় না এখানে? আচ্ছা 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 আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আয়তন তো চেঞ্জ করতেছি, তো আয়তন আমরা এমনভাবে চেঞ্জ করতেছি যেন প্রেশারটা কমে যায়, মানে ফিক্স থাকে, ঠিক আছে? যাতে প্রেশারটা ফিক্স থাকে এমনভাবে, মানে এই প্রসেসটা এমন একটা প্রসেস, আয়তন চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, প্রেশারটা ফিক্স থাকতেছে। এটা হচ্ছে তোমার ওই কি বলে, ল্যাবে করা হয়, ল্যাবে এভাবে করা যায়, ল্যাবে এভাবে সব করা যায়।
ঠিক আছে, ল্যাবে এভাবে করা যায়, ঠিক আছে, ল্যাবে। আপাতত অত ডিপে জানার দরকার নেই, জাস্ট এতটুকু জানো তাহলেই হবে, এতটুকু জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা বুঝলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সরি সমষ্ণ প্রক্রিয়া। তো এবার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই টপিকটা নতুন, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া নাম শুনে বোঝা যায়। রুদ্ধতাপ, এটা কিন্তু ভাঙি। রুদ্ধতাপ মানে হচ্ছে যে প্রক্রিয়া তাপীয়ভাবে রুদ্ধ, যে প্রক্রিয়া তাপীয়ভাবে রুদ্ধ তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপীয়ভাবে রুদ্ধ মানে হচ্ছে তাপের আদান প্রদান ঘটে না। তাহলে খেয়াল করবা, যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না, কোনো তাপের আদান প্রদান ঘটে না, তাপের আদান প্রদান ঘটে না, সেই প্রক্রিয়াকে বা সেই প্রসেসকে রুদ্ধতাপীয় প্রসেস বলে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। বুঝছো? এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, এটা সম্পর্কে আমরা পরে জানবো, এটা সম্পর্কে আমরা পরে আরো জানবো, মানে পরে মানে হচ্ছে এই যে লেকচারের আরো সামনে আগবো, যখন পরে আরো জানবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিষয়, পরে আরো জানতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। এইটুকু আমরা বুঝলাম, এইটুকু। আচ্ছা, তো এনিওয়ে, তো এইটুকু আমরা বুঝলাম, এইটুকু। আচ্ছা, তো আমরা এবার এই 1 2 3 4 চারটা প্রসেসে একটু গ্রাফ দেখি, গ্রাফ। তো ছোট্ট করে একটু গ্রাফটা দেখি দিই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা একটু গ্রাফ আমরা দেখার চেষ্টা করি, গ্রাফ ছোট্ট করে। তো আমি হচ্ছে ওয়াই অক্ষে প্রেশার নিলাম, খেয়াল করবা, মন দিয়ে শুনবা। ওয়াই অক্ষে আমরা প্রেশার নিলাম, পি নিলাম, প্রেশার পি। আর এক্স অক্ষে আমরা আয়তন ভি নিলাম। আয়তন কি নিলাম বলো তো? আয়তন ভি নিলাম। এক্স অক্ষে আমরা আয়তন ভি নিলাম, এই যে এক্স অক্ষে আমরা আয়তন ভি নিলাম, ওয়াই অক্ষে আমরা প্রেশার কি নিলাম? পি নিলাম। আচ্ছা, তো খেয়াল করবা মন দিয়ে। তো আমাদের পি এবং ভি নিলাম আমরা এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে। তো খেয়াল করবা, সমচাপ প্রক্রিয়া কে কনস্ট্যান্ট? প্রেশার কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, পি। তো প্রেশার কনস্ট্যান্ট মানে কি কনস্ট্যান্ট? ওয়াই অক্ষ কনস্ট্যান্ট। তো মনে রাখবা, এক্স এবং ওয়াই অক্ষ, খেয়াল করবা, একটা গ্রাফে অলওয়েজ এক্স অক্ষের সমান্তরাল যে রেখা, সেই রেখায় ওয়াই ফিক্স থাকে। মনে রাখবা, এটা আমি একটু বলে দিই, এটা সরল রেখা বা হায়ার ম্যাথের একটা টপিক, হায়ার ম্যাথের একটা কনসেপ্ট, একটু লিখে দিই, হায়ার ম্যাথের কনসেপ্টটা লিখে দিই। তো লিখবা যে গ্রাফের এক্স অক্ষের সমান্তরাল রেখায়, গ্রাফের এক্স অক্ষের সমান্তরাল রেখায় তোমার ওয়াই ধ্রুবক থাকে, ওয়াই ধ্রুবক থাকে। আর 2 নাম্বার যে কথা লিখবা, গ্রাফের ওয়াই অক্ষের সমান্তরাল রেখায়, ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় কি কনস্ট্যান্ট থাকে জানো? কি কনস্ট্যান্ট থাকে? ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় এক্স কনস্ট্যান্ট থাকে, এক্স ধ্রুবক থাকে, এটা মনে রাখবা। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা হায়ার ম্যাথের একটা কনসেপ্ট। তাহলে খেয়াল করবে একটু মন দিয়ে, আমার প্রেশার কনস্ট্যান্ট। তো প্রেশার কনস্ট্যান্ট থাকে মানে কি? প্রেশার মানে হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট। তাহলে ওয়াইকে ধ্রুবক রাখতে পারে কে? এক্স অক্ষের সমান্তরাল রেখা। ওয়াইকে ধ্রুবক রাখে কে? এক্স অক্ষের সমান্তরাল রেখা। আমি এক্স অক্ষের সমান্তরাল বরাবর রেখা আঁকবো। এই রেখায় কি বলতো? এই যে এক্স অক্ষের সমান্তরাল বরাবর রেখা টানলাম, এই রেখাটায় কি বলতো? এক্স অক্ষের সমান্তরাল রেখায় ওয়াই কনস্ট্যান্ট মানে পি, মানে প্রেশারটা কনস্ট্যান্ট। তাহলে এটা কার গ্রাফ? এই যে নীল গ্রাফটা, এটা হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, মানে হচ্ছে সমচাপের গ্রাফ। সমচাপ প্রক্রিয়ায় গ্রাফ হচ্ছে আমার কি বলতো? এক্স অক্ষের সমান্তরাল রেখায় ওয়াই কনস্ট্যান্ট থাকে, তাই। আচ্ছা, তারপরে খেয়াল করবা, সেকেন্ড যে প্রসেসটা, 1 নাম্বার প্রসেসের গ্রাফ আঁকা শেষ। সেকেন্ড যে প্রসেসটা, সেকেন্ড প্রসেসের ভলিউমটা কনস্ট্যান্ট, আয়তনটা ধ্রুবক। আয়তন ধ্রুবক মানে কি? এক্স অক্ষ ধ্রুবক, এক্স ধ্রুবক,
এক্স কে ধ্রুবক রাখতে পারে কে? এক্স কে ধ্রুবক রাখতে পারে কে? ওয়াই অক্ষের সমান্তরাল লেখা এক্স কে ধ্রুবক রাখতে পারে, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা। তো আমি ওয়াই অক্ষের সমান্তরাল লেখা এখন ড্র করব, ওয়াই অক্ষের। তো খেয়াল করবা, এই হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল লেখা। এই দেখো যেটা আমি আঁকলাম ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, খেয়াল করবা এই আমি কি করলাম, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আমি আঁকলাম লাল কালারের। তো ওয়াই অক্ষের সমান্তরাল লেখায় কে কনস্ট্যান্ট? এক্স কনস্ট্যান্ট বা ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল লেখায় ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ভলিউম কনস্ট্যান্ট থাকে এরকম প্রসেসের নাম কি? সময় আয়তনীয় প্রক্রিয়া। তাহলে এই যে লাল যে রেখাটা আমি আঁকলাম, লাল যে গ্রাফটা আমি আঁকলাম, লাল গ্রাফটা কার গ্রাফ? লাল গ্রাফটা হচ্ছে সময় আয়তনীয় প্রক্রিয়ার গ্রাফ। লাল গ্রাফটা হচ্ছে সময় আয়তনীয় প্রক্রিয়ার গ্রাফ। তো লিখে নাও সম আয়তনীয় প্রক্রিয়ার গ্রাফ। ওকে, সময় আয়তনীয় প্রক্রিয়ার গ্রাফ। এইটুকু তো আমরা বুঝলাম। এরপরে খেয়াল করবা, এরপরে হচ্ছে সমষ্টম প্রক্রিয়ার গ্রাফটা কেমন ছিল, পি বনাম ভি গ্রাফটা কেমন ছিল। বয়েলের সূত্র, সমষ্ট প্রক্রিয়া বয়েলের ফর্মুলা মেনে চলে, সমষ্ট প্রক্রিয়া বয়েলের ফর্মুলা মেনে চলে। তো বয়েলের সূত্রের গ্রাফটা মনে আছে? বয়েলের সূত্রের গ্রাফ ছিল, দেখো ওয়াই অক্ষে আমার প্রেসার পি ছিল, আর এক্স অক্ষে আমার ভলিউম ভি ছিল। তো আমরা দেখছিলাম যে পি ইজ প্রপোর্শনাল টু 1/v, মানে চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত যে তোমার সমীকরণ, এর গ্রাফ হয় আয়তাকার অধিবৃত্তের মতন। তাহলে এইরকম হয় গ্রাফটা, চাঁদের মতন হয়, আয়তাকার অধিবৃত্ত চাঁদের মতন। পি বনাম ভি গ্রাফটা হয় এইরকম। বয়েলের সূত্রের গ্রাফটা ছিল হচ্ছে আয়তাকার অধিবৃত্ত বা চাঁদের মতন দেখতে, পি ভার্সেস ভি গ্রাফ। তাহলে বয়েলের সূত্রের গ্রাফ হবে হচ্ছে এই যে চাঁদের মতন দেখতে, মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, বুঝছো? পি ভার্সেস ভি গ্রাফ। আর এগুলো পরে পড়বো, দ্রুতায়িত প্রক্রিয়া সম্পর্কে আরো ডিটেইলসে পরে জানবো। তো এই জিনিসগুলো বুঝতে পারছো? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ হচ্ছে আয়তাকার অধিবৃত্তের মতন, এই কালোটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। তো একটা গ্রাফের মধ্যে মোটামুটি আমরা আলোচনা করলাম, বুঝছো? মনে রাখবা ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমার কোনো সমীকরণ এমন থাকে এ ইজ প্রপোর্শনাল টু 1/b, মনে করো যে এইরকম যে এ এর সাথে বি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক পুরোপুরি, তাহলে যদি আমার ওয়াই অক্ষে এ থাকে আর এক্স অক্ষে যদি বি থাকে, তাহলে এ আর বি এর গ্রাফটা কেমন হবে জানো? এই যে এই সমীকরণের গ্রাফটা কেমন হবে বা এই ইকুয়েশনের গ্রাফটা কেমন হবে? চাঁদের মতন, আয়তাকার অধিবৃত্ত। এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত, এই গ্রাফটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। এগুলো আমরা ফার্স্ট পেপারে পড়ছিলাম, আমি আবার আলোচনা করলাম। আয়তাকার অধিবৃত্ত, আগে বলো এইটুকু বুঝতে পারছি কিনা বলো? সবকিছু না বুঝতে পারলে আমি আরেকবার বলবো, বলো। আমার লাস্ট টপিক বাকি একটা টপিক, তাহলে আমাদের শেষ ক্লাস। এইটুকু বুঝতে পারছি কিনা বলো? ঠিক আছে, একটা বোর্ডের মধ্যে সব আমি ব্যাখ্যা করলাম। হ্যাঁ মাহমুদ, এভাবেও চিন্তা করা যায়। তুমি তো অনেক ভালো ভালো দিছো, আইডিয়া দিছো, খুব সুন্দর তোমার আইডিয়াটা, তোমার কমেন্ট পড়ছি। আচ্ছা, বুঝতে পারছো না সবাই? ঠিক আছে, আর একটা টপিক বাকি, তারপর শেষ। আর একটা টপিক বাকি, তারপর শেষ। প্রথম ক্লাস তো বেশি পড়াবো না, অল্প পড়াবো। প্রথম ক্লাস তো বেশি পড়াবো না, মাইন্ড করবো না তো, না অল্প পড়াবো, অল্প। ঠিক আছে, আর একটা টপিক বাকি, ওটা করলে আমাদের শেষ আজকের ক্লাস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমরা এইটুকু। আচ্ছা, হাতে লেখানিক পচাই গেছে না আমার। এনিওয়ে, দেখে নাও প্রথম ক্লাসে বেশি পড়ালে পরে বলবা ভাই এত বেশি পড়ায় কেন। ঠিক আছে, অল্প পড়ো প্রথম ক্লাসে, অল্প প্রথম, ইনশাল্লাহ পর থেকে বেশি বেশি করে পড়ো। আচ্ছা, তার একটা টপিক বাকি, ছোট্ট টপিক, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। খুবই দামি একটা জিনিস, খুবই দামি একটা জিনিস। দেখে নাও, আয়তাকার অধিবৃত্ত কি? একটা শেপ। মনে করো যে এটা, খেয়াল করবা, বৃত্ত কি? এটা শেপ, এটাকে বলা হয় বৃত্ত বলা হয়। বৃত্তের সেন্টার থাকে একটা, বুঝছো? এটা মনে করো যে এই পড়বা, সেকেন্ড পেপারে এটাকে বলা হয় তোমার উপবৃত্ত। সেকেন্ড ইয়ারে উঠলে ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে পড়বা। এটা একটা শেপ, এই শেপটাকে বলা হয় ইয়ের মতন দেখতে, ডিমের মতন দেখতে। এই শেপটাকে বলা হয় উপবৃত্ত। কি বলা হয় বলো তো? উপবৃত্ত। তো উপবৃত্তের দুইটা সেন্টার থাকে, এ একটা সেন্টার যাকে বলা উপকেন্দ্র, এটাও দুটা ফোকাস থাকে, দুটা সেন্টার থাকে। এটা হচ্ছে বৃত্ত, সার্কেল। এটা হচ্ছে স্ট্রেট লাইন, সরল লেখা, বুঝছো? সরল লেখা। ঠিক সেরকম ওই যে আয়তাকার অধিবৃত্ত যে এরকম ছিল, আয়তাকার অধিবৃত্ত। এটা হচ্ছে শেপ, এগুলা ম্যাথমেটিক্সে পড়বো আমরা। শেপের নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত।
ওকে, তাহলে এবার আমরা ইয়ে করি, এটা শেপ, হ্যাঁ শেপ, এগুলো তুমি সেকেন্ড পেপারে পড়বা, যেভাবে বলতেছি গ্রাফেরটা সেভাবে মনে রাখো, সমস্যা নেই। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে পড়বা, হায়ার ম্যাথ। আচ্ছা, তো হেলেন তো ইন্টারনাল এনার্জি, লাস্ট টপিক আজকে, হ্যাঁ ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, বা আমরা বলি বাংলায় অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। খুবই সুন্দর করে পড়বো, শর্টে পড়বো, অত ডিটেলসে জানবো না আমরা, হ্যাঁ যতটুকু ডিটেলস জানার দরকার অতটুকু জানবো, কিন্তু মনে করো যে আরো হাবিজাবি কিছু জিনিসপাতি আছে ওগুলা জানবো না আমরা, জাস্ট আমাদের নলেজ যতটুকু দরকার এই এজে অতটুকু জানবো। আচ্ছা, হেডলাইন তো অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। পৃথিবীর শেপ অনেকটাই তোমার ইয়ার মতন, মানে বৃত্ত বলা যাবে না, কমলা লেবুর মতন বলতে পারো, উপবৃত্তের মতন, এক কাছের মতন, পুরোপুরি উপবৃত্তও না। আচ্ছা, তো দেখো খেয়াল করবা, মনে করো এটা একটা সিলিন্ডার, খুব মন দিয়ে শুনবা, এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, খুব আস্তে আস্তে শুনবা, গ্যাস আছে, আচ্ছা গ্যাসের অণু আছে ভিতরে। আমি যদি এই পুরো সিলিন্ডারকে ধরে ভি বেগে মুভ করাই, পুরো সিলিন্ডারকে ধরে যদি আমি ভি বেগে মুভ করাই, তার একটা বেগ থাকবে, মানে পুরো সিলিন্ডারকে ধরে আমি যদি ভি বেগে মুভ করাই, তাহলে অবশ্যই বেগের কারণে, এই বেগের কারণে তার একটা কি থাকবে, তার একটা গতি শক্তি থাকবে, এই বেগের কারণে তার একটা কি থাকবে, গতি শক্তি বা কাইনেটিক এনার্জি থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, ব্যাপারটা হচ্ছে এইরকম যে এই ধরো গ্লাসের মধ্যে পানি আছে, আমি গ্লাসটাকে ধরে যদি মুভ করি তাহলে কি হবে, আমি যদি গ্লাসটাকে ধরে সামনের দিকে মুভ করি তাহলে কি হবে, বেগ আছে, ভেলোসিটি, ভেলোসিটির কারণে তার একটা কি থাকবে, তার একটা তোমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকবে, এইটুকু বুঝলাম আমরা। আচ্ছা, তো তারপর মনে করো এই হচ্ছে আমাদের সিলিন্ডারটা শুরুতে ভূমিতে ছিল, সিলিন্ডারটা শুরুতে মাটিতে ছিল, ভূমিতে, এই গ্যাসীয় পদার্থের সিলিন্ডার মাটিতে ছিল। তো আমরা কি করলাম, মাটি থেকে বা ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় তুললাম, সিলিন্ডারকে ধরে আঙ্গুল দিয়ে ধরে মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় তুললাম। এই যে দেখো, আমি মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় আমি তুললাম, মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় আমি তুললাম, মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় আমি তুললাম, এইচ উচ্চতায় তুললাম, মাটি থেকে আমি ধরলাম এইচ উচ্চতায় তুললাম, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় আমি তুললাম। তো যদি আমি সিলিন্ডারকে মাটি থেকে ধরে এইচ উচ্চতায় তুলি, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়, তখন এই এইচ উচ্চতার কারণে এর মধ্যে একটা কি শক্তি জমা হবে বলো তো ভাইয়া, বিভব শক্তি, 9-10 এ পড়ছিলা, বিভব শক্তি জমা হবে না বলো তো, বিভব শক্তি জমা হবে না, বিভব শক্তি জমা হবে না, বিভব শক্তি, ভালো কথা, এইটুকু তো বুঝছো, এইটুকু মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এই যে আমার মাটি থেকে আমরা নির্দিষ্ট উচ্চতায় তুললাম, দেখো মাটি বা ভূমি থেকে আমরা নির্দিষ্ট উচ্চতায় তুললাম, তাহলে বিভব শক্তি তৈরি হবে, বিভব শক্তি। তাহলে এবার আমরা যদি এবার নির্দিষ্ট উচ্চতায় আছে, আবার এই উচ্চতায় রেখে আমি যদি গ্লাসটাকে মুভ করি তাহলে কি হবে, সে নির্দিষ্ট উচ্চতাতেও আছে, নির্দিষ্ট ভেলোসিটিতেও আছে, তাহলে তার মধ্যে কিন্তু বিভব শক্তি প্লাস গতি শক্তি আচ্ছা, তার মধ্যে দেখো এখন খেয়াল করবা, আমি এই যে তোমার সিলিন্ডারটাকে ধরে আমরা উপরে তুললাম, নির্দিষ্ট উচ্চতায় তুললাম, তো এই হাইটে তুললে এই হাইটের জন্য এর মধ্যে একটা বিভব শক্তি জমা হবে, হাইটের কারণে, এই বিভব শক্তিটা কিন্তু হাইটের কারণে, উচ্চতার কারণে, এই বিভব শক্তি কিন্তু উচ্চতার কারণে, হাইটের কারণে বিভব শক্তি, বুঝছো, উচ্চতার কারণে, হাইটের কারণে। আর এইটা হচ্ছে, এই গতিশক্তি হচ্ছে তোমার পুরো সিস্টেমটা, সমগ্র সিস্টেমটা মুভমেন্ট করার কারণে, সমস্ত বডি মানে পুরো বডিটা মুভ করার কারণে, আশা করি এইটুকু বুঝলাম আমরা, এইটুকু। এবার আমি যদি ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় উঠাই, আমি যদি এটাকে আবার মুভও করাই, মানে নির্দিষ্ট উচ্চতাতে উঠাইছি আবার মুভও করাইছি, ঠিক আছে, আবার আমরা মুভও করাইছি, সামনের দিকে সে মুভ করতেছে, আমার এই সিলিন্ডারটা ডান দিক বরাবর ভি বেগে মুভও করতেছে, নির্দিষ্ট উচ্চতায়ও তুললাম আবার মুভও করালাম,
উচ্চতাতেও তুললাম, আবার কি করলাম বলো তো, মুভও করালাম। মুভ করার জন্য তার হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আছে, আবার নির্দিষ্ট উচ্চতার কারণে তার একটা বিভব শক্তি আছে। তখন আমরা মুভও করাচ্ছি, উচ্চতাও রাখছি, তখন এর মধ্যে এই সিস্টেমের মোট শক্তি বা সিস্টেমের টোটাল এনার্জি, তো লিখে নাও সিস্টেমের মোট শক্তি বেসিকলি সিস্টেমের মোট শক্তি, যাকে আমরা টোটাল এনার্জি বলতে পারি, টোটাল এনার্জি। তো পুরো সিস্টেমের মোট শক্তি, মানে এক্ষেত্রে পুরো সিস্টেমের মোট শক্তি হচ্ছে এনার্জি, পুরো সিস্টেমের মোট শক্তি হচ্ছে আমার গতিশক্তি প্লাস কি বলতো, প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। এবার কথা হচ্ছে আমরা এটা বাইরে থেকে দেখতেছি, আমরা সিস্টেমকে বাইরে থেকে পর্যবেক্ষণ করতেছি, বুঝছো? মানে আমরা সিস্টেমকে এই যে আমরা গতিশক্তি বললাম বা বিভব শক্তি বললাম, এইসব কেসে আমরা সিস্টেমকে বাইরে থেকে পর্যবেক্ষণ করতেছি, বাইরে থেকে, মানে বাইরে থেকে দেখতেছি। আমি বাইরে আছি, দেখতেছি গ্লাসটা মুভ করতেছে, গতিশক্তি আছে, গ্লাসটা নির্দিষ্ট উচ্চতায় আছে, বিভব শক্তি আছে, বাইরে থেকে পর্যবেক্ষণ করতেছি। বাট আমি যদি একটু আণবিক লেভেলে পর্যবেক্ষণ করি, আণবিক পর্যায়ে পর্যবেক্ষণ করি, মন দিয়ে শুনবা, আণবিক পর্যায়ে মানে হচ্ছে আমার তো এই গ্লাসের মধ্যে যে পানি আছে, পানিতে তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু আছে, তাই না? গ্যাস চিন্তা করো, গ্যাসের মধ্যে, সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে, গ্যাসের মধ্যে তো অসংখ্য অণু পরমাণু আছে, মলিকিউলস আছে। তো ওই মলিকুলার লেভেলে যদি আমি একটু চিন্তা করি, আণবিক পর্যায়ে যদি আমি একটু চিন্তা করি, তাহলে আমার এখন হচ্ছে আমরা যদি মলিকুলার লেভেলে চিন্তা করি, মলিকুলার লেভেল বা আণবিক পর্যায়ে, আমরা যদি আণবিক পর্যায়ে চিন্তা করি, আণবিক পর্যায়ে বা মলিকুলার পর্যায়ে, অনুসমূহ নিয়ে তো আমরা কথা বলি নাই। মনে করো আমি পর্যবেক্ষক, গ্লাসের পানির মধ্যে ডুবে গেলাম, গ্লাসের পানির মধ্যে লাফ দিয়ে ওর অণু সম্পর্কে পর্যবেক্ষণ করতে চাই। আণবিক পর্যায়ে বিশ্লেষণ যদি আমরা করতে চাই, আণবিক পর্যায়ে বিশ্লেষণ, তাহলে খেয়াল করবা, তাহলে এক্ষেত্রে আরো একটা এক্সট্রা এনার্জি আছে টোটাল এনার্জির মধ্যে। সেই এক্সট্রা এনার্জিটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। তাহলে অ্যাকচুয়ালি একটা গ্যাস সিস্টেমে তিনটা শক্তির যোগফলকে আমরা টোটাল এনার্জি বলতে পারি। তো ইন্টারনাল এনার্জি আমরা বলতে পারি। তো এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু বলো তো। ইন্টারনাল এনার্জি এটা হচ্ছে আণবিক পর্যায়ে বা মলিকুলার লেভেলের এনার্জি, মলিকুলার পর্যায়ে, ওকে, আণবিক পর্যায়ে। তো এইটুকু আমরা আশা করি বুঝলাম, এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম এইটুকু। তো টোটাল এনার্জি হচ্ছে তিনটা এনার্জির যোগফল, তিনটা এনার্জি, ওকে। আচ্ছা, তারপরে খেয়াল করবা, এখন আমরা এই ইন্টারনাল এনার্জি নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারনাল এনার্জি অবশ্যই আণবিক লেভেলে এনার্জি বা আণবিক পর্যায়ে এনার্জি। তো লিখে নাও আণবিক পর্যায়ে এনার্জি বা শক্তি, আণবিক পর্যায়ে এনার্জি বা শক্তি। তো দেখার চেষ্টা করি ইন্টারনাল এনার্জি নিয়ে একটু কথা বলি আমরা। ইন্টারনাল এনার্জি, তো খেয়াল করবা, ইন্টারনাল এনার্জি আবার দুই ধরনের। ইন্টারনাল এনার্জি আবার দুই ধরনের। একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এটা এই বিভব শক্তি আর এই বিভব শক্তি সেম না। এই বিভব শক্তি হচ্ছে হাইটের কারণে বা উচ্চতার কারণে, এই বিভব শক্তি হচ্ছে আমার উচ্চতার কারণে বা হাইটের কারণে। এই বিভব শক্তি আর এই বিভব শক্তি সেম না, ঠিক আছে? আমরা এখন ইন্টারনাল এনার্জি নিয়ে কথা বলতেছি। তো ইন্টারনাল এনার্জি আবার দুইটা শক্তির যোগফল। একটা হচ্ছে বিভব শক্তি, খেয়াল করবা, বিভব শক্তি, আর হচ্ছে গতিশক্তি। কি বলতো, আরটা হচ্ছে গতিশক্তি। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি আবার দুইটা শক্তির যোগফল। বিভব শক্তি আর কি বলতো, গতিশক্তি। ইন্টারনাল এনার্জির মধ্যে এই গতিশক্তি কিন্তু এই যে ওই পুরো সিস্টেমটা, পুরো গ্লাস সিস্টেমটা ভি বেগে মুভ করতেছে, মানে পুরো গ্লাস সিস্টেমটা ভি বেগে মুভ করতেছে। এই গতিশক্তি এটা আর এটা কিন্তু সেম না, এটা অন্য গতিশক্তি বলতেছি আমি। তো এবার আমরা ইন্টারনাল এনার্জি বা আইই, এটার বিভব শক্তি এবং এটার গতিশক্তি নিয়ে একটু আলোচনা করব। তো এটার বিভব শক্তিটা কেমন আর এটার গতিশক্তিটা কেমন দেখি আমরা একটু, হ্যাঁ, খুব মনোযোগ দেখবা, ডায়াগ্রাম দিয়ে দেখি। তো আমরা জানি গ্যাসীয় পদার্থ নিয়ে আমরা বেশিরভাগ কথা বলবো। গ্যাসীয় পদার্থ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি, মলিকুলস দিয়ে তৈরি। তো অণুগুলো খেয়াল করবা, এই হচ্ছে আমার অণু, গ্যাসীয় পদার্থের অণু, এই হচ্ছে আমার অণু। তো গ্যাসীয় পদার্থের অণুগুলো কি করে বলতো? গ্যাসীয় পদার্থ অণুগুলো কি চুপ করে বসে থাকে? তোমার মতন শান্তশিষ্ট থাকে বলতো? না, তোমার মতন কিন্তু চুপ করে বসে থাকে না, ঠিক আছে?
ইসরাত তাসবির মতন কি করে বলতো, অনবরত বিক্ষিপ্ত দিকে র্যান্ডমলি বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করতে থাকে। এই গ্যাসের অণুগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে ছুটোছুটি বা গতিশীল থাকে। গ্যাসের অণুগুলো, আমি কিন্তু মলিকুলার লেভেলের কথা বলতেছি, গ্যাসের অণুগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করতে থাকে। গ্যাসের অণুগুলো বিক্ষিপ্তভাবে র্যান্ডমলি যে কোনো দিকে। তো এই ছুটোছুটির কারণে যে গতিশক্তির সৃষ্টি হয় তাকে আমরা বলি হচ্ছে আণবিক পর্যায়ে গতিশক্তি। তো বেসিক্যালি এইটা গতিশক্তি আমি বলতে পারি আণবিক পর্যায়ে গতিশক্তি। তো লিখে নাও, এই গতিশক্তি আমরা বলতে পারি আণবিক পর্যায়ে বা মলিকুলার লেভেলে গতিশক্তি। আণবিক পর্যায়ে কি বলতো, আণবিক পর্যায়ে গতিশক্তি, বুঝছো? আণবিক পর্যায়ে গতিশক্তি, বুঝছো? আচ্ছা, এইটা হচ্ছে গতিশক্তি। তাহলে বিভব শক্তিটা কি? বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম আন্তঃআণবিক আকর্ষণ বল, মনে আছে? আন্তঃআণবিক আকর্ষণ বল মনে আছে? আন্তঃআণবিক আকর্ষণ বল মনে আছে? এই ওয়ার্ডটা পড়ছিলাম। তো এই মনে করো একটা অণু, গ্যাসের একটা অণু, এই হচ্ছে আমার গ্যাসের আরেকটা অণু। তো গ্যাসের দুইটা অণু পরস্পরকে আকর্ষণ করে, এটাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে এবার খেয়াল করবা, এই যে গ্যাসের অণু, একটা অণু আরেকটা অণুকে কি করে? আন্তঃআণবিক আকর্ষণ বল দেয়। এটা আন্তঃআণবিক আকর্ষণ বলে আকর্ষণ করে। তো এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে, দুইটা অণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে যে এনার্জি, ওই এনার্জিকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। তো ওই বিভব শক্তিকে আমরা বেসিক্যালি, এইটা বিভব শক্তি আমরা, এটা হাইটের কারণে বিভব শক্তি না, এটা হচ্ছে আণবিক পর্যায়ে বিভব শক্তি। আণবিক পর্যায়ে, তো আণবিক পর্যায়ে বিভব শক্তি, আণবিক পর্যায়ে বিভব শক্তি, বুঝছো? বিভব শক্তি, আণবিক পর্যায়ে বিভব শক্তি, বুঝা গেছে ব্যাপারটা? আণবিক পর্যায়ে যে দুইটা অণু পরস্পরকে আন্তঃআণবিক আকর্ষণ বলে আকর্ষণ করতেছে, আকর্ষণ বলের কারণে যে এনার্জি, আন্তঃআণবিক পর্যায়ে বা আণবিক পর্যায়ে বিভব শক্তি, এটা হচ্ছে আণবিক পর্যায়ে গতিশক্তি। ঠিক আছে? তো এটা যোগফল হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। তো আমাদের একটা নোট আছে বা একটা স্বীকার্য আছে, তো লিখবা নোট, লিখবা নোট, নোট। তো নোট লিখবা, নোট হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের একটা স্বীকার্য আছে বা কিছু স্বীকার্য আছে। গ্যাসের গতিতত্ত্বের, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য আছে, কিছু স্বীকার্য। মানে মহান মানে বড় বড় বিজ্ঞানীরা কি করছে, কিছু জিনিস মেনে নিছে বা স্বীকার করে নিছে, কিছু ব্যাপার তারা স্টেটমেন্ট দিছে কোনো রকম ছাড়া, মানে হয়তো সেটা ভুল হইতে পারে, সেটা ভুলই হয়েছে মেইনলি, বাট গ্যাসের গতিতত্ত্বের একটা মানে কিছু স্বীকার্য আছে, কিছু রুলস আছে। বিজ্ঞানীরা একমত হয়ে এই রুলসগুলো বলে গেছে, যে এই রুলসগুলো বাস্তবের সাথে মিল নাই, বাট হইতেই পারে, বাট তারা যেহেতু বলছে। তো নোট লিখবা, 1 নাম্বার নোট হচ্ছে, 1 নাম্বার নোট, বিজ্ঞানীরা বলছে, অনেকগুলো বিজ্ঞানী বলছে যে গ্যাসের গতিতত্ত্ব মানে গ্যাসের যে অণুগুলো, গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নগণ্য, একেবারে নগণ্য। গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল একেবারে নগণ্য। তো লিখে নাও, গ্যাসের অণুসমূহের মধ্যে, গ্যাসের অণুসমূহের মধ্যে, গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলকে নগণ্য ধরা হয়। নগণ্য মানে একদম জিরো, নগণ্য বা শূন্য ধরা হয়, বা জিরো ধরা হয়, মানে কোন রকম আকর্ষণ বল নাই ধরা হয়। গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল, দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে একেবারে নগণ্য ধরা হয়, একেবারে। ওকে, ঠিক আছে? তাহলে গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলকে একেবারে কি ধরা হয়? একেবারে নগণ্য বা শূন্য, এটা হচ্ছে জিরো, নগণ্য বা শূন্য ধরা হয়। ঠিক আছে, মনে রাখবা, নগণ্য বা শূন্য ধরা হয়। কেমিস্ট্রির সাথে ফিজিক্সের একটু পার্থক্য আছে, তোমরা এটা মিলাই ফেলো না। কেমিস্ট্রির সাথে ফিজিক্সের মোটামুটি একটু পার্থক্য আছে। তো ফিজিক্সটা আমরা যা বলতেছি তাই একদম মনে প্রাণে বিশ্বাস করো, কারণ এগুলো হচ্ছে স্বীকার্য। তো নগণ্য বা শূন্য ধরা হয়। তাহলে গ্যাসের আন্তঃআণবিক যদি কোনো আকর্ষণ বলই না থাকে, তো এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণেই তো আমরা বিভব শক্তি পাচ্ছি, তাই না? এটা অবশ্যই এই যে এই গ্যাসগুলাকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাস। মেইনলি এটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলা হয়। আইডিয়াল গ্যাস, পৃথিবীতে আইডিয়াল গ্যাস নামে কোনো গ্যাসের অস্তিত্ব নাই। তাহলে মনে রাখবা, আইডিয়াল গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলকে নগণ্য বা শূন্য ধরা হয়। আমরা আইডিয়াল গ্যাস নিয়ে আমরা ক্যালকুলেশন করি, বা আদর্শ গ্যাস নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। তাহলে আদর্শ গ্যাসে, আইডিয়াল গ্যাসে যদি আকর্ষণ বল আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে দুইটা অণুর মধ্যে আকর্ষণ বল
আকর্ষণ বল এটা যদি জিরো ধরা হয়, জিরো যদি ধরা হয়, স্বীকার করে নেওয়া হয় বা স্বীকার্য ধরা হয়, তাহলে এই দুইটার মধ্যে আকর্ষণ বলকে জিরো বা নগণ্য ধরা হচ্ছে। আকর্ষণের কারণে যে এনার্জি তৈরি হচ্ছে আণবিক পর্যায়ে বিভব শক্তি, তাহলে এই বিভব শক্তিটার ভ্যালু কত বলতো? তাহলে এই বিভব শক্তির ভ্যালু হচ্ছে জিরো ধরা হয়। তাহলে আমার ধরে নেওয়া হয় যে এই বিভব শক্তিটার ভ্যালু কত বলতো? আন্তঃআণবিক পর্যায়ে বা মলিকুলার পর্যায়ে বিভব শক্তিকে জিরো ধরে নেওয়া হয়, স্বীকার করে নেওয়া হয়, বুঝছো? জিরো ধরে নেওয়া হয়, বিজ্ঞানীদের প্রমাণ। আচ্ছা, তাহলে জিরো আমরা ধরে নিলাম, তাহলে জিরো, তাহলে জিরো যদি ধরে নেই তাহলে বিভব শক্তির মানটা জিরো। তাহলে এবার খেয়াল করবা দুই নাম্বার যেটা, তাহলে আমরা যদি ইন্টারনাল এনার্জি বা আইই যদি দেখতে চাই, ইন্টারনাল এনার্জি, তাহলে ইন্টারনাল এনার্জি হচ্ছে দুইটা শক্তির যোগফল। ইন্টারনাল এনার্জি হচ্ছে দুইটা শক্তির যোগফল, ইন্টারনাল এনার্জি। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমার বিভব শক্তিটা কত? জিরো না? বিভব শক্তি আইডিয়াল গ্যাসের জন্য বিজ্ঞানীরা বলছে, আমরা বলি নাই। জিরো, সত্যি সত্যি জিরো হয় না, আরো কিছু থাকে। প্লাস খেয়াল করবা, প্লাস গতিশক্তি বা আণবিক পর্যায়ে গতিশক্তি বা আণবিক পর্যায়ে অনুসময়ের মুভমেন্টের কারণে যে গতিশক্তি, প্লাস কি বলতো? আণবিক পর্যায়ে গতিশক্তি, আণবিক পর্যায়ে গতিশক্তি, আণবিক পর্যায়ে গতিশক্তি। তো আমাকে একটু তোমরা বলবা, সেটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জি কার সমান? তাহলে আণবিক পর্যায়ে গতিশক্তির সমান। তাহলে খেয়াল করবা, তাহলে গ্যাসের ইন্টারনাল এনার্জি কার সমান হয়ে গেল? আণবিক পর্যায়ে গতিশক্তির সমান হয়ে গেল। তাহলে অতএব গ্যাসের ইন্টারনাল এনার্জি আইই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? গ্যাসের কাইনেটিক এনার্জি অফ গ্যাস বা হচ্ছে ওই কাইনেটিক এনার্জি। তো লিখে নাও। এইটুকু বুঝতে পারছি কিনা বলো? এইটুকু বুঝতে পারছি কিনা বলো? আরো সামনে আগাবো, দ্রুত বলবা। অনলি স্টেবল হলে কি বিভব শক্তি হবে? না, বিভব শক্তিকে জিরোই ধরা হয়। মানে এখানে বিভব শক্তি আসলে অ্যাকচুয়ালি থাকে, এটার ক্যালকুলেশন আমাদের ইন্টারমিডিয়েটে কেউ করায় না, মানে ইন্টারমিডিয়েটে নাই আসলে। ইন্টারমিডিয়েটে বড় হলে যখন ফিজিক্সে অনার্স মাস্টার্স করবা তখন তোমরা এগুলার ক্যালকুলেশনগুলো দেখবা এগুলার। বাট অ্যাকচুয়ালি অনুসময়ের মধ্যে বিভব শক্তিকে আমরা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আদর্শ গ্যাস ধরে এটাকে জিরো ধরি। উপরের গতিশক্তি কিসের গতিশক্তি? পুরো গ্লাসটা মুভ করার কারণে গতিশক্তি। আবার বলি ভাই, এই গতিশক্তি আর এই গতিশক্তি কিন্তু এক জিনিস না, মানে বলদের মতন চিন্তা করবা না। এই গতিশক্তি আছে অণুগুলোর মুভমেন্টের কারণে, অণুগুলোর ভিতরকার। মনে করে যে এরকম ভাই, এই গ্লাসের মধ্যে পানি তো ভিতরে মুভ করতেছে না, পানিতে গ্লাস কিন্তু মুভ করে না, পানি কিন্তু মুভ করতেছে। ভিতরে ঢুকার পর দেখবা যে পানির অণুগুলো মুভ করতেছে, ওটাকে বলা হচ্ছে এই গতিশক্তি। ভিতরে তুমি ঢুকবা, বালতির মধ্যে চুবনি দিবা, চুবনির তাকায় দেখবা পানির অণুগুলো মুভ করতেছে, এটা হচ্ছে এই গতিশক্তি। আর এই গতিশক্তি হচ্ছে পুরো গ্লাসটা যদি মুভ করে, এই পুরো গ্লাস যদি মুভ করে ভি বেগে, সেই গতিশক্তি হচ্ছে এইটা। তাও না বুঝলে কিছু করার নেই। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম। তো আমাদের আরেকটু বাকি অল্প একটু। তো খেয়াল করবা, শেষই হয়ে গেছে, একদমই শেষ। এত অল্প পড়াইছে আজকে, কিছু মনে করো না তোমরা আবার অল্প পড়াইছে দেখে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের মোট শক্তি নিয়ে আমাদের আজকে কাজ নেই, মানে আমাদের কোনো ফুল চ্যাপ্টারে কোনো কাজ নেই। আমাদের ইন্টারনাল এনার্জি নিয়ে একটু কাজ আছে, ইন্টারনাল এনার্জি। তাহলে খেয়াল করবা, তাহলে আমরা বুঝলাম যে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? গ্যাসের গতিশক্তি বুঝি, গ্যাসের অনুসমূহের গতিশক্তি বুঝি, বা এন মোল গ্যাসের গতিশক্তি আমরা বুঝি, এন মোল গ্যাসের। ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করবা। তাহলে এই হচ্ছে আমাদের গ্যাস পাত্র, এই হচ্ছে আমার গ্যাস পাত্র। তো এই গ্যাস পাত্রের মধ্যে আমার অণু আছে অসংখ্য, ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে গ্যাস পাত্রের মধ্যে, অসংখ্য অণু। তো যদি এই অণুর মোল সংখ্যা এন মোল হয়, তুমি তো মোল তো চিনো কেমিস্ট্রি। এন মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে আমার এটা, গ্যাসের অনুসমূহের গতিশক্তি। তো গ্যাসের অনুসমূহের গতিশক্তির ফর্মুলাটা কি? আমাকে কমেন্টে জানাও, গ্যাসের অনুসমূহের গতিশক্তির ফর্মুলা কি? এটা কি মনে আছে তোমাদের? এমন না 3/2 nRT ছিল না? মনে আছে 3/2 nRT ছিল না গ্যাসের অনুসমূহের মোট শক্তি? অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ। তো ইউ ইজ ইকুয়াল, অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। 3/2 nRT ছিল না গ্যাসের অনুসমূহের মোট শক্তি? ওই যে ই ইজ ইকুয়াল টু
ই ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি ছিল না, 3/2 এনআরটি ছিল না, 3/2 এনআরটি মনে আছে তোমাদের? 3/2 এনআরটি ছিল, 3/2 এনআরটি মনে আছে কিনা বলো? ওরে অল্প অল্প বলে তোমাদের রাখবো আমি ধরে, আমার ফিজিক্স না পেলে যে যাবে গা তোমরা মরে। ওয়াও, কি দারুণ কবিতা বানাই ফেলছো, ওয়াও। হ্যাঁ, না কোনো লিঙ্ক নাই, এমআরকে খান দুইটা কাইনেটিক এনার্জির মধ্যে কোনো লিঙ্ক নাই। মনে আছে এটা? ছোটবেলায় পড়ছিলাম, ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে? বাট এটা আসলে অনেক জোশ ছিল। রোজি আক্তার তোমার নাম, অনেক সুন্দর একটা কবিতা বলছো। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো দেখো খেয়াল করবা, এটা মনে আছে 3/2 এনআরটি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটার ফর্মুলা 3/2 এনআরটি বইলো না, মানে আমরা একটু ভালো মানুষ, মানে আমরা একটু বেশি জ্ঞানী মানুষ, আমরা এটাকে 3/2 এনআরটি বলবো না। এন মানে তো মূল সংখ্যা, আর মানে মোলার গ্যাস ধ্রুবক, টি মানে তাপমাত্রা। এটাকে 3/2 এনআরটি না বলে f/2 এনআরটি বললে ভালো হয় না? f/2 এনআরটি, যেখানে f এর মান 3 হইতে পারে, f/2 এনআরটি কিন্তু বলতে পারি, যেখানে f মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা কি জিনিস ভাইয়া? এত জানা লাগবে না, আমি জাস্ট বলে দিই, খেয়াল করবা। ফার্স্ট পেপারের টপিক পড়াইছিলাম আমি, যাক বাদ দাও, এত জানা লাগবে না, জাস্ট যতটুকু জানলে হয়ে যাবে, জীবন চলে যাবে, একটু জানবো, বেশি জানতে গেলে মাথা নষ্ট করবে না। স্বাধীনতার মাত্রা এটা একটা সংখ্যা, স্বাধীনতার মাত্রা এটা কার উপর ডিপেন্ড করে বলি? এটা হচ্ছে পরমাণুর অ্যাটোমিটিসিটি বা বা আমরা বলি হচ্ছে এটাকে পারমাণবিকতার উপর নির্ভর করে। পারমাণবিকতা মানে একটা গ্যাস কি পরমাণুক, সেই পরমাণুকের উপর নির্ভর করে। তো এফ এর ভ্যালু 3 ধরনের হতে পারে। এফ এর ভ্যালু খেয়াল করবা, এফ বা স্বাধীনতার মাত্রা এর ভ্যালু 3 ধরনের হতে পারে, স্বাধীনতার মাত্রার ভ্যালু। তো এফ এর ভ্যালু কি হতে পারে? এফ এর ভ্যালু 3 হতে পারে, এফ এর ভ্যালু 5 হতে পারে, এফ এর ভ্যালু 6 হতে পারে, 3, 5, 6 হতে পারে। তো এফ এর ভ্যালু 3 হয় কখন? এফ এর ভ্যালু 3 হয় কখন, মানে যে 3/2 এনআরটি হয় কখন? এক পরমাণুক গ্যাসের জন্য, এক পরমাণুক গ্যাসের জন্য, এক পরমাণুক গ্যাসের জন্য আমার এফ এর ভ্যালু কত? 3। এফ এর ভ্যালু 3 হয় এক পরমাণুক গ্যাসের জন্য। এক পরমাণুক গ্যাস কোনগুলো ভাইয়া? এক পরমাণুক গ্যাস সেটা হচ্ছে তোমার কিসে, কেন শেষ হয়ে গেছে তো ক্লাস, শেষ হয়ে গেছে। তো এক পরমাণুক গ্যাস কোনগুলা? হিলিয়াম, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, ঠিক আছে, তারপর হচ্ছে রেডন, এগুলো হচ্ছে আমার এক পরমাণুক গ্যাস। তাহলে এফ এর ভ্যালু কত বসাবো? 3 বসাবো এক পরমাণুক গ্যাসের জন্য। এফ এর ভ্যালু 5 বসাবো কত? এফ এর ভ্যালু 5 দ্বি পরমাণুক গ্যাসের জন্য। দ্বি পরমাণুক মনে রাখবা, দ্বি পরমাণুক এত জানা লাগবে না, এগুলো কি জিনিস ভাই, জাস্ট এটুকু জানো, একদম জীবন চলে যাবে সব পুরো। দ্বি পরমাণুক গ্যাসের জন্য এফ এর ভ্যালু 5 কি কি হতে পারে? O2 হতে পারে, N2 হতে পারে, H2 হতে পারে, H2 দ্বি পরমাণুক গ্যাস। আর বহু পরমাণুক গ্যাসের জন্য এফ এর ভ্যালু 6। তো লিখে নিবা, বহু পরমাণুক গ্যাসের জন্য, বহু পরমাণুক গ্যাসের জন্য এফ এর ভ্যালু কত? 6। কি কি হতে পারে ভাইয়া বহু পরমাণুক গ্যাস? মিথেন হতে পারে, CH4 হতে পারে, মিথেন, বুঝছো? তারপর হচ্ছে তোমার হচ্ছে সালফার ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড হতে পারে, বুঝছো ব্যাপারটা? বুঝছো? আর একটা বিষয় হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস তোমার কার্বন ডাইঅক্সাইড দ্বিপরমাণুক গ্যাস না হলেও সেটা আসলে দ্বিপরমাণুকের মতন আচরণ করে, তার কনফিগারেশন দ্বিপরমাণুকের মতন আচরণ করে কার্বন ডাইঅক্সাইড। তো এফ এর ভ্যালু 5ই বসাবা তার জন্য, ভালো হয় 5 বসালে। তো বুঝতে পারতেছো এফ এর জায়গায় 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো এক পরমাণুকের জন্য এফ এর ভ্যালু হবে 3, হিলিয়াম নিয়ন ক্রিপ্টন, জেরন রেডন, এগুলোর জন্য এফ এর ভ্যালু 3 হবে। এই যে এফ এর ভ্যালু 3 বসাবা, 5 বসাবা হচ্ছে অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড কেননা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এর আকৃতির জন্য সে দ্বিপরমাণুকের মতনই আচরণ করে, ঠিক আছে, দেখাচ্ছি আমি। আর এফ এর ভ্যালু 6 কার জন্য? এই যে এগুলোর জন্য, বহু পরমাণু গ্যাসের জন্য, বুঝছো, বহু পরমাণু গ্যাসের জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে কার্বন ডাইঅক্সাইড কেন ভাইয়া এদের সাথে কেন কার্বন ডাইঅক্সাইডকে রাখলেন? কেন? কার্বন ডাইঅক্সাইডের গঠনটা এদের মতন দেখতে, খেয়াল করবা। অক্সিজেন দেখতে কেমন? অক্সিজেন দেখতে ও ডাবল বন্ড ও, সবাই আমরা জানি, কেমিস্ট্রি অনেক ভালো পারি আমরা। নাইট্রোজেন দেখতে কেমন? নাইট্রোজেন N ট্রিপল বন্ড N, নাইট্রোজেন দেখতে এমন। হাইড্রোজেন দেখতে কেমন? H একটা বন্ড H। কার্বন ডাইঅক্সাইড দেখতে কেমন? O ডাবল বন্ড C ডাবল বন্ড O, কার্বন ডাইঅক্সাইড। এগুলো আমরা সবাই জানি না, কেমিস্ট্রিটা আমার চেয়ে ভালো পারো তুমি। কার্বন ডাইঅক্সাইড দেখতে কেমন? সরল রৈখিক।
অক্সিজেন দেখতে কেমন? সরলরৈখিক। নাইট্রোজেন কেমন? সরলরৈখিক। হাইড্রোজেন কেমন? সরলরৈখিক। তো গাঠনিক সংকেত বা গাঠনিক প্রকৃতি সরলরৈখিক হওয়ার কারণে আসলে কার্বন ডাই অক্সাইড কার মতো আচরণ করে? অক্সিজেন মানে দ্বিপরমাণুকের গাঠনিক সংকেতের মতন আচরণ করে বলে এফ হলো কত বসাবা? 5 বসাবা। তো এটা মনে রাখবা, অভ্যন্তরীণ শক্তি F/2 nRT। এটুকু বুঝতে পারছি কিনা? ক্লাস শেষ আমাদের, জাস্ট একটু বলো এইটুকু বুঝতে পারলাম কিনা। সবাই একটু কমেন্ট করে যাও, সবার নাম একটু একবার পড়ি, তারপর আমরা ক্লাস শেষ করি। বলো সবাই একটু কমেন্ট করে যাও, আমাদের নামাজ আছে, একটু পর নামাজ পড়তে দৌড় মারবো। সবাই দ্রুত কমেন্ট করে যাও। হ্যাঁ, অতীত মনে রাখতেন, এক্স্যাক্টলি। বলো সবাই আমরা বুঝতে পারছি কিনা? এক্স্যাক্টলি ঠিক বলছো তাবাসসুম, তামিম, মৌমিতা, স্নেহারিয়া, তো তোমরা তো অনেক ভালো জানো। সবাই 100% বুঝতে পারলাম কিনা? তারপর আমরা চলে যাব। তো আমাদের সাথে হচ্ছে উম্মে মহসিন মঞ্জিদ, অনেকদিন পর তোমাকে লাইভে দেখছি, রেগুলার লাইভে থাকবা। জানাতুল মাওয়া, কার্বন বা আচ্ছা, রেদওয়ান আহমেদ রাফি, ওকে, হুমায়রা বিনতে সামিয়া, আব্দুল্লাহ মামুন ইমন, আজমাল ফাইক রোহান, থ্যাংক ইউ সো মাচ। শারিয়াদ আহমেদ, সবাই একটু বইলো ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? আমার পাবলিক গ্রুপে বললো ফারহান্স ফিজিক্স সলিউশনে একটু পোস্ট করো আজকের ক্লাস সম্পর্কে, ঠিক আছে? কেমন লাগলো পোস্ট করো আজকের ক্লাস সম্পর্কে, তাহলে হচ্ছে অনেকেই জানতে পারবে, তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারবে আজকের ক্লাসটা কেমন লাগলো, ওকে? তা এবং হচ্ছে ঠিক আছে, লিখে দিও যে এটা পেইড ব্যাচের ক্লাস, হ্যাঁ লিখে দিও, নাহলে আবার অনেকে বুঝবে না, ভাববে যে কি রে ভাই পাবলিক ক্লাস নিলেন, ঠিক আছে? তাহলে হচ্ছে মনে করো যে অনেকে হেল্প হবে, অনেক অনেক ভালো কন্টেন্ট পাবে, কোয়ালিটি কন্টেন্ট পাবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর আমরা খুব বড় করেই ক্লাস নিব, এরকম করেই ক্লাস নিব। আজকে অনেক ছোটো ক্লাস নিয়েছি, আজকে তো 5টা পর্যন্ত পড়লাম না, আজকে অনেক অল্প ছোটো ক্লাস নিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ, ওকে? তাহলে ভালো থেকো, আজকে অনেকেই লাইভে আসছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। সাইমা রহমান আছে, সবার নাম একটু বলে নিই। সাইমা রহমান আছে, জানাতুল নাইম, শারিয়ার ফেরদৌস নমন, ওকে, সবার নাম বলছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, ঠিক আছে? নোট ইয়াতে দিও, আমার নোট দিবা আমার প্রাইভেট গ্রুপেই, বাট তোমরা রিভিউ দিবা হচ্ছে বা তোমার ক্লাসের সম্পর্কে তোমার কেমন লাগলো তুমি পাবলিক গ্রুপে দিও, হ্যাঁ? আল্লাহ হাফেজ।